সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। করোনাকালীন এই সময়ে আশা করি তোমরা সবাই ভালো আছো, যার যার বাসাতেই অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি সফর আলী কলেজ। আমি মূলত আজকে বাজারজাতকরণ ব্যবস্থাপনার পণ্য, পণ্যের শ্রেণী বিভাগ এবং পণ্যের জীবন চক্র সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলা ওগুলা হচ্ছে যে পণ্য কি বা ডেফিনেশন অফ প্রোডাক্ট, পণ্য স্তর বা ক্রেতা ভ্যালু সোপান। একটা পণ্য মধ্যে ক্রেতার জন্য কি কি ধরনের ভ্যালু থাকে, এটা কয় ধরনের হয় বা এটা সোপানটা আমরা আলোচনা করব। আমরা পণ্যের শ্রেণী বিভাগ বা পণ্যের ক্লাসিফিকেশন, প্রোডাক্ট ক্লাসিফিকেশন সম্বন্ধে আমরা আলোচনা করব। ভোগ্য পণ্য ও শিল্প পণ্যের মধ্যে পার্থক্য, আমরা ভোগ্য পণ্য আর শিল্প পণ্যের মধ্যে পার্থক্যটা দেখব। আমরা দেখবো যে পণ্যের জীবন চক্র, এটা সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা পণ্যের জীবন চক্রের বিভিন্ন পর্যায় এবং এই বিভিন্ন পর্যায়ে বাজারজাতকারীর কাজগুলা কি হবে এবং তার কৌশলগুলা কি, আমরা সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং সবার শেষে আমরা স্টাইল, ফ্যাশন এবং ফ্যাড জীবন চক্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে প্রোডাক্ট কি বা পণ্য কি। তো মূলত সাধারণভাবে যদি আমরা বলি যে মানুষের অভাব পূরণের সক্ষম এমন যে কোনো বস্তু, সেটাই হচ্ছে পণ্য। তাহলে সাধারণভাবে বলা যায় যে যা কিছু মানুষের অভাব পূরণে সক্ষম তাই পণ্য। কিন্তু বাজারজাতকরণের দৃষ্টিকোণ থেকে পণ্য হচ্ছে ভোক্তার কোনো সমস্যার সমাধান। তাহলে ভোক্তার যে কোনো সমস্যার সমাধান, এটা যে কোনো এটা যদি এই সমস্যা সমাধানের জন্য যদি কোনো বস্তুগত আহ জিনিসের প্রয়োজন হয়, কোনো যদি বস্তুর প্রয়োজন হয়, সেটা যেমন পণ্য। আবার তার কোনো সমস্যার সমাধান করার জন্য যদি কোনো আইডিয়ার প্রয়োজন হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, সেটাও এক ধরনের পণ্য। কিন্তু সেটা কি হইতে হবে, সেটার কিন্তু বিনিময় মূল্য থাকতে হবে। তো মূলত কি মানুষের যা কিছু অভাব, যেটাই মানুষের অভাব পূরণ করতেছে, এটা যদি বস্তু হইলো, এটা যদি কোনো ব্যক্তির কোনো ধারণা বা আইডিয়া হইলো, ব্যক্তির সহায়তা হইলো, কোনো ধরনের ঘটনা হইলো, এটাও যদি এইটাও কি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো বলছে যে দৃশ্যমান বস্তুর বাইরে আরো অনেক কিছুই ব্যাপক অর্থে পণ্য হিসেবে গণ্য হয়। এটার মধ্যে কি আছে, যেমন ধরো সেবা, এটা ঘটনা, ব্যক্তি, স্থান, সংগঠন, ধারণা, এই সবগুলো অথবা এগুলোর সম্মিলিত একটা রূপ হচ্ছে তোমার পণ্য। তো এই পণ্য সম্পর্কে ফিলিপ কটলার একটা ডেফিনেশন দিয়েছেন, দেখো যে এ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু আ মার্কেট টু স্যাটিসফাই এ ওয়ান্ট অর নিড। তাহলে এ প্রোডাক্ট ইজ এনিথিং, তাহলে যে কোনো জিনিস দ্যাট ক্যান বি অফার্ড, যেটা কিনা টু এ মার্কেট, একটা মার্কেটে অর্পণ করা যায় বা অফার করা যায়, একটা মার্কেটে দেয়া যায় বা প্লেস করা যায়, টু স্যাটিসফাই এ ওয়ান্ট অর নিড, যে একটা কোনো ভোক্তার চাহিদা অথবা প্রয়োজন, যে এটা মেটানোর জন্য যে কোনো ধরনের জিনিস আমি যদি মার্কেটে প্লেস করি, মার্কেটে অফার করি, সেটাই হচ্ছে পণ্য। তো পণ্যের কিছু বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কি, দেখো যে পণ্যের বিনিময় মূল্য থাকতে হবে। কারণ আমি একটা মানুষের সময় দিলাম, একটা মানুষের কোনো পরামর্শ দিলাম, একটা মানুষের কোনো একটা বস্তুগত একটা জিনিস দিলাম, এটার মধ্যে যদি বিনিময় মূল্য থাকে তাহলে ওটা পণ্য। যদি বিনিময় মূল্য না থাকে তাহলে কিন্তু এটা পণ্য না। আর আরেকটা কি, পণ্য দৃশ্য বা অদৃশ্যমান হইতে পারে। আমার যে শুধু ফিজিক্যাল গুডস গুলাই হচ্ছে পণ্য এটা না, যেটা হচ্ছে অদৃশ্য এরকম জিনিসও কিন্তু পণ্য হইতে পারে। আর একটা কি বলছে, যে পণ্যের সাথে অনেক সহযোগী গুণাবলী থাকতে পারে, যেমন হচ্ছে পণ্যের মধ্যে ব্র্যান্ড থাকতে পারে, পণ্যের মৌলিকীকরণ থাকতে পারে, পণ্যের ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো থাকতে পারে, পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের বিক্রয়োত্তর সেবা থাকে, এগুলো সবই কি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপরে আমরা আসি যে পণ্য স্তর এবং ক্রেতা ভ্যালু সোপান। তো দেখো আমরা পণ্যের বিভিন্ন স্তর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মূল স্তর, মৌলিক পণ্য, প্রত্যাশিত পণ্য, বর্ধিত পণ্য, সম্ভাব্য পণ্য। তো মূলত এর আগে আমরা যেটা দেখলাম যে আমরা একটা পণ্য কিনতেছি, আমরা মূলত আসলে কি 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 কিনতেছি, আমরা কিন্তু আসলে একটা সুবিধা কিনতেছি বা একটা সমস্যার সমাধান কিনতেছি। আমরা কিন্তু ডেফিনেশন এইটাই দেখতেছি যে মানুষের অভাব পূরণ করতেছে আমার
অথবা কোনো সমস্যার সমাধান দিচ্ছে। তো এইটাই হচ্ছে কি পণ্য। তাইলে কিন্তু ভোক্তা যখন একটা পণ্য কিনে তখন কি সে শুধুমাত্র একটা পণ্যই কিনে, একটা দৃশ্যমান বা অদৃশ্যমান কিছু কেনে? এটা কিন্তু কেনে না। এর সাথে আরো অনেক কিছু কেনে, যেমন পণ্যে মানুষের অভাব বা প্রয়োজন মেটানোর ক্ষমতা ছাড়াও এর মধ্যে প্যাকেজিং থাকে, ব্র্যান্ড থাকে, বিক্রয়োত্তর সেবা থাকতে পারে, ওয়ারেন্টি থাকতে পারে, গ্যারান্টি থাকতে পারে ইত্যাদি। যা এটার মধ্যে ইনক্লুডেড সবই হচ্ছে পণ্য বা প্রোডাক্ট। তাই বাজারজাতকারীকে, একজন বাজারজাতকারী যখন একটা পণ্য উন্নয়ন বা নতুন পণ্য মার্কেটে আনতে চাচ্ছে বা বাজারজাতকরণ করতে চাচ্ছে, এবং পণ্য উন্নয়ন ও পণ্য পরিকল্পনার ক্ষেত্রে এই পণ্য স্তর, যে আমি মূল পণ্য কি দিব, মৌলিক পণ্য কি দিব, আমার এটার মধ্যে কোনো প্রত্যাশিত পণ্য থাকবে কিনা, সম্ভাব্য পণ্য কি হইতে পারে, এই প্রতিটা জিনিস কিন্তু একটা বাজারজাতকারীকে অ্যানালাইসিস করতে হয় একটা নতুন পণ্য উন্নয়নের ক্ষেত্রে বা একটা পণ্য পরিকল্পনার ক্ষেত্রে। তা আমি যেটা বলতেছিলাম যে আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যে আমি একটা পেস্ট বা একটা সাবান ইউজ করতেছি। তা আমি এই যে পেস্ট ইউজ করতেছি, এটা দিয়ে মূলত আমি পেস্ট দিয়ে যদি দাঁত মাজি তাহলে দাঁতটা কি হবে, চকচকে হবে, আমার একটা ফ্রেশ অনুভূতি হবে। মানে আমি কিন্তু কিনতেছি এই সুবিধাটা। কিন্তু এই যে পেস্টের একটা যে মোড়ক, এত সুন্দর একটা মোড়ক, এটার মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, বিভিন্ন ধরনের লিখা আছে, তারপরে বিভিন্ন ধরনের মেসেজ আছে, এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারপরে এইটার একটা মোড়ক আছে সুন্দর। এই যে প্রতিটা জিনিস, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পণ্যের মধ্যে ইনক্লুডেড, এবং আমি শুধু কিন্তু পেস্ট কিনতেছি না, পেস্টের সাথে এই জিনিসগুলো কিনতেছি। তাহলে একটা ক্রেতার ভ্যালু, মানে একটা কি কি ধরনের একটা ভোক্তা বা একজন ক্রেতা কি কি ধরনের পণ্য পাইতে পারে, বা একটা পণ্যের মধ্যে কি কি জিনিস থাকে, সেটা হচ্ছে কি প্রথমে থাকে মূল সুবিধা বা মূল পণ্য। তাহলে মূল সুবিধা বা যেটা বেসিক বেনিফিটস বা কোর বেনিফিট, দেখো এটা কিন্তু একদম কেন্দ্রে অবস্থান করতেছে, যে মূল সুবিধা বা কোর বেনিফিটটা। তাহলে এটা কি, যে এটা হচ্ছে একটা পণ্যের কেন্দ্রীয় স্তর, এবং পণ্যের ওই মূল মৌলিক সুবিধা বা যেটার জন্য কোনো ভোক্তা বা কোনো ক্রেতা ওই পণ্যটা ক্রয় করে, সেটাই হচ্ছে মূল পণ্য। তাহলে পণ্যের ওই মৌলিক সুবিধা বা উপকার যা পাওয়ার জন্য কোনো ব্যক্তি পণ্যটি ক্রয় করে, সেটাই হচ্ছে মূল পণ্য। তাইলে মূল পণ্য, আমি যেমন একটা পেস্টের এক্সাম্পল দিলাম, তাহলে পেস্টের মধ্যে এই যে শুধুমাত্র পেস্ট, এটাই হচ্ছে ওইটার মূল পণ্য। আমি যে পেস্টটা ইউজ করতেছি শুধুমাত্র এটা হচ্ছে মূল পণ্য। আর মৌলিক পণ্য কি, এই যে পেস্টের সাথে যে আমি আনুষঙ্গিক জিনিসগুলো পাচ্ছি, এগুলো হচ্ছে কি মৌলিক পণ্য। যেমন কি, যেমন এটার মধ্যে আমার আছে, এটার মান আছে, কোনো পেস্ট ভালো কোনো পেস্ট খারাপ, এটার একটা মান আছে, এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। কোলগেটের এক ধরনের বৈশিষ্ট্য, এই পেপসুডেন্টের এক ধরনের বৈশিষ্ট্য, তারপরে ক্লোজ আপের এক ধরনের বৈশিষ্ট্য। এটা ডিজাইনটা এক একটার এক এক ধরনের ডিজাইন থাকে, এক একটার এক ধরনের ব্র্যান্ড, এক একটার এক ধরনের প্যাকেজিং থাকে। তো এই প্রতিটা জিনিস হচ্ছে কি মৌলিক পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে প্রকৃত পণ্যের, আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তাইলে তো ভোক্তা যখন, আচ্ছা তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে কি মৌলিক পণ্য। এরপরে আমরা দেখি প্রত্যাশিত পণ্য বা এক্সপেক্টেড প্রোডাক্ট। তো এই ডিজায়ার্ড বা এক্সপেক্টেড যে প্রোডাক্ট, এটা হচ্ছে কি পণ্যের এমন কিছু সুবিধা বা গুণাবলী আছে, ভোক্তা বা ক্রেতা সাধারণভাবে মনে করে যে এটা ওই পণ্যে থাকা উচিত, বা ভোক্তা বা ক্রেতা ক্রয়ের সময় স্বাভাবিকভাবেই সে এটা প্রত্যাশা করে। তো যেমন কি, যে আমি একটা হোটেলে গিয়ে খাবারের ফরমাইশ দিলাম, আমি চাই যে খাবারটা যত মানসম্পন্ন স্বাস্থ্যসম্মত একটা পরিবেশে এটা রান্না করা হয়, এটা হচ্ছে একটা আমার স্বাভাবিক এক্সপেকটেশন, এটা আমার স্বাভাবিক প্রত্যাশা। অথবা আমি একটা টেলিভিশন কিনতেছি, আমি চাচ্ছি যে টেলিভিশনের যে যে ছবিটা, এটা যাতে চকচকে হয়, এটা যাতে সুন্দর হয়। আবার আমি একটা হোটেলে থাকলাম, আমি চাচ্ছি যে হোটেল যাতে নিরিবিলি হয়, অন্যান্য সুযোগ সুবিধা যাতে থাকে। তাহলে আমি স্বাভাবিকভাবে একটা পণ্য কেনার সময় আমি পণ্যটা থেকে যেই সুবিধাটা প্রত্যাশা করি, আমি ধারণা করি যে স্বাভাবিকভাবে নরমালি এটা এই ধরনের গুণাবলী এটার মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে কি প্রত্যাশিত পণ্য। আচ্ছা, এরপরে আছে বর্ধিত পণ্য। তো এই যে আমার মূল পণ্য, মৌলিক পণ্য, এগুলার বাইরেও কিছু কিছু বর্ধিত পণ্য কাস্টমারের দেয়া হয়। যেহেতু বর্তমানে বাজারজাতকরণ বিষয়টা এতটাই জটিল, এতটাই চ্যালেঞ্জিং, তো
তো এই মূল পণ্য এবং মৌলিক পণ্য এগুলোর বাইরেও অথবা প্রত্যাশিত পণ্য এগুলোর বাইরেও কিছু বর্ধিত পণ্য দেওয়া হয়। তাহলে বাজারজাতকারী কি মূল পণ্য ছাড়াও ক্রেতাকে যে বাড়তি সেবা বা সুবিধা দেয় সেটাই হচ্ছে বর্ধিত পণ্য। যেমন কি বর্তমানে আমি যদি এসি কিনি, এসির ইনস্টলমেন্টটা কি হচ্ছে কোম্পানি থেকে করে দিচ্ছে, তাহলে এইটাই হচ্ছে বর্ধিত পণ্য। তো একটা বাজারজাতকারী একটা বর্ধিত পণ্য মার্কেটে দিবে বা একটা ক্রেতাকে বা ভোক্তাকে দিবে, এটার মধ্যে কিন্তু কিছু বিষয় তার অ্যানালাইসিস করতে হয়। তো দেখো যে বর্ধিত পণ্যের এখানে কি লিখা আছে যে ব্যয়, প্রত্যাশিত সুবিধা, আর এটা হচ্ছে মূল্য বৃদ্ধি। তাহলে তিনটা জিনিস বর্ধিত পণ্য দেওয়ার ক্ষেত্রে অ্যানালাইসিস করতে হয়। একটা হচ্ছে ব্যয়, যে আমি যে বর্ধিত পণ্যটা দিচ্ছি এটা আমার ব্যয়ের উপরে কতটা প্রভাব ফেলবে, আমার ব্যয় কি অতিমাত্রায় বাড়ায় দিবে কিনা, বা আমার কি লাভের লভ্যাংশের উপরে এটা কতটুকু প্রভাব ফেলতেছে, বা ব্যয়ের উপরে এটা কতটুকু প্রভাব ফেলবে। আচ্ছা, আরেকটা বিষয় বিষয় বলছে পরবর্তী, যেটা প্রত্যাশিত সুবিধা। কারণ প্রত্যাশিত সুবিধা, এই যে আমার যে বর্ধিত পণ্য, এইটা এক সময় বর্ধিত পণ্য এটা কিন্তু এক সময় প্রত্যাশিত সুবিধায় পরিণত হয়। মানে এটা এমন এক সময়, এই যে আমি এটার যে ইনস্টলমেন্ট দিচ্ছি, ধরো আমি যেটা বললাম যে এসি ইনস্টলমেন্ট, সরি ইনস্টল করে দিচ্ছি, এই যে ইনস্টল করে দিতেছে এটা এক সময় মানুষের প্রত্যাশিত পণ্যে পরিণত হবে বা প্রত্যাশিত সুবিধায় পরিণত হবে। মানুষ একজন সময় মনে করবে কি, না এসি কিনলেই সে আমারে এটা ইনস্টল করে দিবে। তাইলে এই যে এটা কিন্তু একটা মার্কেটে আলাদা বা বাজারজাতকারীর জন্য একটা আলাদা চাপ সৃষ্টি করতে পারে। তাই এইটাও কিন্তু তার অ্যানালাইসিস করতে হবে যে এই যে বর্ধিত পণ্যটা একসময় প্রত্যাশিত সুবিধায় পরিণত হয় কিনা। আরেকটা বলছে মূল্য বৃদ্ধি। আমি যে এই ধরনের বর্ধিত পণ্য দিচ্ছি, এটা আমার মূল্যকে বা প্রাইস লেভেলটা কতটুকু ইফেক্ট ফালাচ্ছে, এটা আমার মূল্য বৃদ্ধি করতে হবে কিনা। যদি মূল্য বৃদ্ধি করতে হয়, ওটা যদি আমার জন্য প্রফিটেবল না হয়, তাহলে কিন্তু এই বর্ধিত পণ্য দেওয়া যায় না। আর আরেকটা বলছে যে সম্ভাব্য পণ্য। তো সম্ভাব্য পণ্য জিনিসটা কি, যে পণ্যের সাথে ভবিষ্যতে যে সকল বৈশিষ্ট্য বা সুবিধা যুক্ত হইতে পারে, এইটা হচ্ছে সম্ভাব্য পণ্য। তাহলে সম্ভাব্য পণ্য বর্তমানে নাই কিন্তু ভবিষ্যতে আসতে পারে, এরকম হচ্ছে সম্ভাব্য পণ্য। যেমন একটা সময় মোবাইল কিন্তু শুধু কথা বলার ক্ষেত্রে ইউজ হইতো, তারপরে কি এটার মধ্যে সম্ভাব্য পণ্য হিসেবে অ্যাড হলো কি এটার ইন্টারনেটের ব্যবহার। এটা দিয়ে তোমার ইভেন এখন মোবাইলটা একটা নরমাল ছোটখাটো একটা কম্পিউটারের মতোই কাজ করতেছে। তো এই যে মোবাইল দিয়ে সবকিছু সম্ভব হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে বা এটা তোলে, এই টোটাল জিনিসটা কি আমার এই যে এই ইয়াগুলো, এটা হচ্ছে আমার সম্ভাব্য পণ্য। আচ্ছা, তো আমরা পরবর্তী যেটা দেখবো, আমরা দেখবো হচ্ছে পণ্যের শ্রেণী বিভাগ বা প্রোডাক্ট ক্লাসিফিকেশন। যে একটা পণ্যরে তার বিভিন্ন বৈশিষ্ট্যের উপর বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো কি বলছে দেখা যায়, বিভিন্ন পণ্যের মধ্যে গুণ, মান, ব্যবহার, বৈশিষ্ট্য, চাহিদা প্রভৃতির দিক থেকে পার্থক্য পরিলক্ষিত হয়। তো এক একটা পণ্য এক এক ধরনের, এক এক বৈশিষ্ট্যের। তো এই কারণে এক এক পণ্য এক এক ভাবে বাজারজাত করা হয় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমি এই পণ্যকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি দেখো যে স্থায়িত্ব ও স্পর্শনীয়তার ভিত্তিতে আমি এটা কতদিন এটার ডিউরেবল হবে, এটা লাস্টিং কতটুকু হবে। আরেকটা হচ্ছে কি এটা ট্যানজিবিলিটি, কতদিন এটা মানে এটা স্পর্শ করা যাবে কি যাবে না। তাহলে দেখো এটার ভিত্তিতে এটারে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অস্থায়ী পণ্য। তো অস্থায়ী পণ্য হচ্ছে কি, যেগুলা নেচারটা হচ্ছে এগুলা বেশি দিন ইউজ করা যায় না, একবার দুইবার ইউজ করলেই বা এটা একবার ইউজ করলেই এটা শেষ হয়ে যায়, সেটা হচ্ছে অস্থায়ী পণ্য। এবং এটা হচ্ছে কি স্পর্শ করা যায় কিন্তু এটা বেশি দিন ইউজ করা যায় না। তো এটা কেমন হতে পারে, এটা হচ্ছে সাবান, এটা টুথপেস্ট, হ্যাঁ এটা যদি ডাল এগুলো কি একবার খাইলাম বা একবার ইউজ করলাম, এটা কিন্তু শেষ হয়ে গেল। তাহলে অস্থায়ী পণ্য, এটা বেশি দিন রাখা যায় না বা এটা আমি ইউজ করলে বেশি দিন ইউজ করতে পারি না, এটা হচ্ছে অস্থায়ী পণ্য। তাহলে স্থায়ী পণ্যটা কি, স্থায়ী পণ্য তাহলে আমরা যেই পণ্যটা বেশি দিন ইউজ করতে পারি এটা হচ্ছে স্থায়ী পণ্য। তাহলে এটা যেমন আমি যদি একটা বাড়ি কিনলাম, এটা হচ্ছে স্থায়ী পণ্য। আমি একটা টেলিভিশন কিনলাম, এটা হচ্ছে স্থায়ী পণ্য, অনেকদিন ইউজ করতেছি। ফ্রিজ অনেকদিন ইউজ করতেছি, বারবার ইউজ করতেছি, হ্যাঁ বেশি দিন যেটা ইউজ করতে পারি স্থায়ী ন্যাচারাল, সেটা হচ্ছে স্থায়ী পণ্য। আর আরেকটা কি সেবা, এটা স্পর্শ করা যায় না এবং এটা হচ্ছে যে সেবা দানকারীর সাথে পৃথক করা যায় না। এটা সেবা দানকারীর সাথে একবারে রিলেটেড, যে সেবা দান করে
সেই হচ্ছে কি এটা ভোগ এবং এটার উৎপাদন একই সময় হয়, সেটা হচ্ছে সেবা। এবং এটা স্থায়িত্ব একবারেই নাই, এটার স্পর্শনীয়তা, এটা স্পর্শ করা যায় না এবং এটার স্থায়িত্ব কম। যখনই এটা উৎপাদন হচ্ছে তখনই এটার ব্যবহার হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস কি, ব্যবহারের ভিত্তিতে। তাহলে ব্যবহারের ভিত্তিতে আমি এটা ব্যবহার করতেছি কোন পারপাসে, এটার ভিত্তিতে কিন্তু পণ্যকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভোগ্য পণ্য আর একটা শিল্প পণ্য। আচ্ছা, তাইলে আমরা এই যে বললাম যে ভোগ্য পণ্য, তাহলে ভোগ্য পণ্য জিনিসটা কি, মূলত যে সকল পণ্য আমরা ভোগের জন্য ইউজ করি, আমার পার্সোনাল কনজাম্পশন অথবা আমার পরিবার এটা ইউজ করার জন্য আমি যে সকল পণ্য কিনি সেটাই হচ্ছে কি ভোগ্য পণ্য। তাহলে ভোগের জন্য যে পণ্যটা ইউজ করা হয়, যেটা আমরা কনজিউমের জন্য করি, সেটাই হচ্ছে আমার কনজিউমার গুডস। তাহলে ভোগ্য পণ্যটা হচ্ছে কি কনজিউমার প্রোডাক্টস বা কনজিউমার গুডস। এইটারে কয়েকটা ভাগে ভাগ করছে দেখো, যে সুবিধার ভিত্তিতে সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। তো অযাচিত পণ্য, আচ্ছা সুবিধা পণ্যরে আবার প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। আচ্ছা, তাইলে দেখি যে সুবিধা পণ্য কি। তাইলে সুবিধা পণ্য হচ্ছে যে সকল পণ্য আমি খুব ইজিলি সুবিধাজনক স্থানে পাচ্ছি, এটার জন্য আমার খুব বেশি ঘোরাঘুরি করতে হইতেছে না, খুব বেশি সময় দিতে হচ্ছে না, এটা আমি খুব বেশি পছন্দ অপছন্দের কোনো বিষয় নাই, আমি আমার পাশের দোকানে পাচ্ছি, আমি ওইটা ইউজ করতেছি, এটা হচ্ছে সুবিধাপূর্ণ। যেমন কি আমরা চাল কিনতেছি, ডাল কিনতেছি, রুটি কিনতেছি, দুধ কিনতেছি, বিভিন্ন ধরনের পানীয় কিনতেছি, এই সবগুলাই হচ্ছে কি সুবিধাপূর্ণ। তাইলে যে সকল ভোগ্যপণ্য ভোক্তারা খুব কম তুলনা করে ও খুব কম ক্রয় প্রচেষ্টা, মানে খুব সময় শ্রমে ব্যয় হয় না এবং বারবার ক্রয় করে, সেসব পণ্যকে কি বলা হয়, সুবিধা পণ্য বলা হয়। আচ্ছা, সুবিধা পণ্যটা দেখো তিনটা ভাগে ভাগ করছে, প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। তো প্রধান পণ্যটা কি, তো প্রধান পণ্য হচ্ছে কি, এটা নাম শুনে বুঝতেছো প্রধান, মানে এটা খুব এটা হচ্ছে, তাহলে যে সকল সুবিধা পণ্য, মানে যে সকল সুবিধা পণ্য ভোক্তারা রেগুলার ইউজ করতেছে প্রতিদিন, এটা তার একদম প্রধান প্রধান একটা চাহিদা। এই যে প্রধান পণ্যটা হচ্ছে কি একটা ভোক্তার প্রধান চাহিদা, যে যে সকল সুবিধা পণ্য ভোক্তারা নিয়মিতভাবে ক্রয় করে সেসব পণ্যকে প্রধান পণ্য বলে। এইসব পণ্য প্রত্যেক পরিবারের প্রতিদিন জীবনযাত্রার জন্য প্রতিদিন লাগতেছে, যেমন ধরুন চাল, ডাল, আটা, ময়দা ইত্যাদি যা আছে, এগুলো সব হচ্ছে কি প্রধান পণ্য, আমরা প্রতিদিন কিনতেছি, প্রতিদিন লাগতেছে, প্রধান পণ্য। আচ্ছা, এখন লোভনীয় পণ্য, তাহলে কি এটা লোভনীয়, হঠাৎ করে লোভ লাগতেছে, আমি পণ্যটা কিনতেছি। তাইলে লোভনীয় হচ্ছে ওইসব পণ্য যেসব পণ্য ক্রয়ের জন্য ক্রেতারা বিশেষ কোনো প্ল্যান করে না, বিশেষ কোনো পরিকল্পনা করে না, যে আমি বাজারে যাচ্ছি চাল কিনবো, এটা আমার প্ল্যান থাকে না। যে নরমালি কি, যে প্ল্যান এটার জন্য খুব বেশি অনুসন্ধানও করে না, প্ল্যান করে না, এটা দেখলাম আমার লোভ লাগিয়ে গেল, আমি কিনে ফেলতেছি। যেমন খুব সুন্দর একটা আহ আচ্ছা, যেমন ধরো এটা এমন হইতে পারে, আমি মার্কেটে গেলাম, আইসক্রিম দেখলাম, আমার ভালো লাগলো, আইসক্রিমটা কিনলাম। বা খুব সুন্দর একটা গহনা, এটা আমার হঠাৎ করে খুব ভালো লেগে গেছে, আমি কিনলাম। বা খুব সুন্দর একটা খুব ভালো একটা চকলেট ভালো লেগে গেল, আমি কিনে ফেললাম, সেটা হচ্ছে লোভনীয় পণ্য। তাহলে লোভনীয় পণ্য হচ্ছে ওই সকল পণ্য যেগুলোর জন্য ক্রেতারা আসলে ভোক্তারা বিশেষ কোনো পরিকল্পনা থাকে না, হঠাৎ করে দেখে ভালো লেগে যায়, লোভ লেগে যায়, সে কিনে ফেলে। আচ্ছা, আরেকটা হচ্ছে জরুরি পণ্য। তো জরুরি পণ্য হচ্ছে কি, যে সকল পণ্য জরুরি ভিত্তিতে লাগে, হ্যাঁ, কোনো মানে জরুরি কোনো প্রয়োজন মেটানোর জন্য, যেমন হঠাৎ করে ওষুধ লাগছে, বৃষ্টির দিনে প্রচন্ড বৃষ্টি, আমার ছাতা লাগতেছে, এগুলো হচ্ছে কি জরুরি পণ্য। আচ্ছা, এরপরে বলছে শপিং পণ্য। শপিং পণ্যটা কি, যে আমরা নরমালি আমরা জানি যে আমরা মার্কেটে যাচ্ছি, শপিং করি, মার্কেটে তো আমরা প্রতিদিন যাই না, বাজারে বা যে ইয়েগুলাতে শপিং সেন্টারে আমরা প্রতিদিন কিন্তু যাই না, আমরা ওকেশনালি যাই। তো শপিং পণ্যটা কি, যে শপিং পণ্য হচ্ছে এমন এক ধরনের ভোগ্য পণ্য যেগুলোর ভোক্তারা ঘন ঘন ক্রয় করে না, মাঝে মাঝে যায় তখন ক্রয় করে, এবং ক্রয়ের ক্ষেত্রে সময় নিয়ে এটার উপযোগিতা, মূল্য, মান ইত্যাদি বিশ্লেষণ করে, এটার তুলনা করে সে তার কাছে যেটা ভাল লাগে তখন সে শপিং করে। যেমন একটা আমি শপিং মার্কেটে গিয়ে আমি কি করতেছি, একটা ড্রেস কিনলাম, এটা আমি দেখে 10টা দোকান ঘুরে তারপরে কিনি। বা আমি একটা টিভি কিনবো, আমি কি করতেছি, আমি এই যে কয়েকটা দোকান, কয়েকটা ব্র্যান্ড ঘুরে ফিরে একটা ভালো টিভি চয়েস করলাম, আমি এটা রেগুলার কিনতেছি না, আমি মাঝে মাঝে কিনতেছি।
তো এটা হচ্ছে শপিং পণ্য। তো শপিং পণ্যটা দুইটা ভাগে ভাগ করছে দেখো, একটা হচ্ছে সমজাতীয় শপিং পণ্য, সমজাতীয় পণ্য, আর একটা হচ্ছে অসমজাতীয় শপিং পণ্য। তো সমজাতীয় একই রকম। তো এই কিছু কিছু শপিং পণ্য বা এই ধরনের শপিং পণ্যগুলা মান, বৈশিষ্ট্য ইত্যাদি দিক থেকে ক্রেতার কাছে একই ধরনের মনে হয়, কিন্তু মূল্যের দিক থেকে তারা কি করে, এটারে বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে তারা তফাৎ করে। তো এই কারণে যেমন ধরো যে যে আমরা যদি টেলিভিশন বা ফ্রিজ দেখি, তারা মনে করে সবগুলাই তো আমার আহ ঠান্ডা করতেছে। যেমন ধরো একটা ফ্রিজ এটাও ঠান্ডা করবে, অন্য ভালো ব্র্যান্ডেরটাও ঠান্ডা করবে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে একটু কম দামেরটাই কিনি। তাইলে ক্রেতারা মনে করে নির্দিষ্ট সাইজ ও আচ্ছা, তাই ক্রেতারা এসব পণ্য কেনার সময় বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে থেকে কম দামি ব্র্যান্ডটা কেনার চেষ্টা করে আসলে। তো যেগুলা ক্রেতাদের মনে খুব একটা পার্থক্য করে না, তাদের কাছে মনে হয় এই জিনিসটা সমজাতীয়, সবগুলা ব্র্যান্ডই কাছাকাছি, আচ্ছা ঠিক আছে এই ক্ষেত্রে তাহলে আমি কম দামিটা কিনি, তাই ওগুলো হচ্ছে সমজাতীয় পণ্য। তাহলে যে সকল শপিং পণ্য ক্রেতার কাছে মনে হচ্ছে একই টাইপের, হ্যাঁ, বৈশিষ্ট্য তারপরে মানের দিক থেকে তার মনে হচ্ছে কাছাকাছি একই রকম, তাহলে আমি এইটা না কিনে আচ্ছা যে কোনো একটা কিনি। আচ্ছা, তাহলে অসম জাতীয় পণ্য, তাহলে এইখানে আবার কি, ক্রেতার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন ধরনের মনে হয়, এবং ক্রেতার ক্রয়ের সময় মূল্যের চেয়েও পণ্যের বৈশিষ্ট্যটা বেশি গুরুত্ব দেয়। যেমন আমরা মার্কেটে গেলাম, আমরা কি করতেছি, একটা ড্রেস আমরা কিন্তু খুব চয়েস করে তারপরে ভালো একটা ড্রেস কিনতেছি, বা আমরা ক্যামেরার লেন্স কিনলাম বা মোবাইল কিনলাম, আমরা কি করি, এটার বিভিন্ন গুণাবলী ভালো মতো দেখে কোনটার রেজুলেশন বেশি, কোনটার প্রসেসর বেশি, কোনটার র্যাম রম বেশি, এই জিনিসগুলো দেখে তারপরে কিনি। তো এই বিষয়টা হচ্ছে অসমজাতীয় শপিং পণ্য হচ্ছে এমন কিছু শপিং পণ্য যেগুলা ক্রেতাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের, এবং ক্রেতারা ক্রয়ের সময় মূল্যের চেয়েও পণ্যের বৈশিষ্ট্যে বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, তাহলে এটা গেল শপিং পণ্য। এরপর বিশিষ্ট পণ্য। তাহলে বিশিষ্ট পণ্যের একটা দেখো যে স্পেশালিটি প্রোডাক্ট, মানে হচ্ছে এমন কিছু পণ্য আছে যেগুলা কি পৃথক বৈশিষ্ট্যের, বা ভোক্তার কাছে মনে হয় এটার মধ্যে পৃথক কোনো বৈশিষ্ট্য আছে, বা এটার মধ্যে একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ড পরিচিতি, ব্র্যান্ড ইকুইটি আছে। তখন কি ভোক্তা সেগুলা পাওয়ার জন্য প্রয়োজনের চেয়েও বা ইচ্ছা করলে তার থেকে বেশি বা নির্দিষ্ট দামের চেয়েও বেশি দাম দেওয়া হইলেও সে কি করে, ভোক্তা এই বিশিষ্ট পণ্য কিনতে চায়। তো এগুলো হচ্ছে বিশিষ্ট পণ্য, মানে এগুলো হচ্ছে ব্র্যান্ডের পণ্য যেগুলা, যেমন হচ্ছে আমরা যদি সনি বলি, ক্যাটসাই বলি, বা এই ধরনের, এগুলো হচ্ছে বিশিষ্ট পণ্য, স্পেশালিটি প্রোডাক্টস। আচ্ছা, এরপরে বলছে অযাচিত পণ্য। তো অযাচিত পণ্য হচ্ছে আসলে এটা মানে এমন এক ধরনের পণ্য বা এমন এক ধরনের ভোগ্য পণ্য যেগুলো সম্বন্ধে ক্রেতা আগে জানে নাই, ক্রেতার মনে কোনো ধারণাই নেই, অথবা ধারণা থাকলেও ক্রেতা নরমালি এগুলা কিনতে অতটা কেনার কথা ভাবে না, এগুলো হচ্ছে অযাচিত পণ্য। তো এই যে যেমন ধরে আমরা যদি ধরবে যে লাইফ ইন্স্যুরেন্সের যে একটা ইন্স্যুরেন্স পলিসি, নরমালি ক্রেতারা এটা জানে, কিন্তু তারা চায় যে এটা কিনতে গ্রহণ করতে না। আচ্ছা, আবার এমন ধরনের চায় না, এমন অনেক ধরনের প্রোডাক্ট মার্কেটে গ্যাজেট আনতেছে মানুষের মনে এটা ধারণাই ছিল না যে, যেমন যে আহ, যে আচ্ছা, এমন অনেক প্রোডাক্ট আছে চায়নার যে মানুষের মনে ধারণাই ছিল না এই টাইপের প্রোডাক্ট থাকতে পারে। তাহলে এগুলা কি অযাচিত পণ্য। নতুন একটা অযাচিত পণ্যের দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে নতুন, আর একটা নতুন অযাচিত পণ্য, আর একটা হচ্ছে নিয়মিত অযাচিত পণ্য। তো নতুন অযাচিত পণ্য হচ্ছে কি, যে প্রকৃতপক্ষে নতুন পণ্য বা ধারণা যেটা সম্পর্কে ক্রেতারা মোটেই জানে না, সেটা হচ্ছে কি নতুন অযাচিত পণ্য। যেমন চায়না এমন একটা গ্যাজেট আবিষ্কার করলো যে ঘাড়ের মধ্যে এদিকে দুইটা ফ্যান থাকবে, কেউ যদি রান্না বান্না করে তার এদিক থেকে মুখের মধ্যে বাতাস দিবে। এই যে একটা পণ্য, এটা তো কার আইডিয়া ছিল না যে এরকম একটা পণ্য মার্কেটে আছে। এটাই হচ্ছে কি অযাচিত পণ্য। আচ্ছা, আরেকটা বলছে যে নিয়মিত অযাচিত পণ্য হচ্ছে কি, যে আমরা এটা সম্বন্ধে জানি, কিন্তু আমরা নরমালি এই সম্পর্কে মানে সাধারণভাবে কেনার কথা চিন্তা ভাবনা করি না। যেমন এটা কি হতে পারে, জীবন বীমা অথবা বিশ্বকোষ আছে, যেটা যে এটা আমরা জানি, কিন্তু আমরা এটা কেনার জন্য অতটা আমাদের মনে একটা আগ্রহ হয় না। এটা হচ্ছে অযাচিত, নিয়মিত অযাচিত ভোগ্য পণ্য। ঠিক আছে, তা আমরা পরবর্তী দেখি যে পণ্যের যে আরেকটা শ্রেণীবিভাগ ছিল, এটা ছিল শিল্প পণ্য। তো শিল্প পণ্য জিনিসটা কি, মূলত শিল্পের জন্য যে সকল পণ্য বা যে সকল পণ্য শিল্পে ইউজ হয় সেগুলাই শিল্প পণ্য। তা আমরা দেখি যে শিল্প পণ্য জিনিসটা কি, তাহলে
যে সকল পণ্য উৎপাদন, পুন প্রক্রিয়াকরণ বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়, যেটা শিল্পে ব্যবহৃত হয়, পুন প্রক্রিয়াকরণ, পুন উৎপাদন অথবা ব্যবসার কাজে, সেটাই হচ্ছে শিল্প পণ্য। তো একটা ভোগ্য পণ্য কিন্তু এটার ব্যবহারের ভিন্নতার কারণে শিল্প পণ্য হইতে পারে। যেমন কোনো ব্যক্তি যদি বাজার থেকে খাওয়ার জন্য তার ফ্যামিলির জন্য চিনি কিনে অথবা আখ কিনে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভোগ্য পণ্য। কিন্তু এই আখ দিয়ে যখন এই আখটা যখন একজন শিল্পপতি কিনতেছে বা একজন কারখানা মালিক কিনতেছে যে আখ দিয়ে চিনি বানাবে অথবা মানে চিনি দিয়ে অন্য কিছু তৈরি করবে, এরকম যদি কোনো পারপাসে চিনিটা কেনা হয় তাহলে ওটা কি শিল্প পণ্য। তো দেখো, শিল্প পণ্যকে তিনটা মূল ভাগে ভাগ করছে: মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য এবং সরবরাহ পণ্য। তো মালামাল ও খুচরা যন্ত্রাংশ, তো মালামাল আর খুচরা যন্ত্রাংশটা কি, যে এই জিনিসগুলা মানে এই মালামাল ও খুচরা যন্ত্রাংশ হচ্ছে এমন এক ধরনের শিল্প পণ্য যা সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে প্রবেশ করে বা উৎপাদিত পণ্যে আমি যে পণ্য উৎপাদন করব এটার মধ্যে এই মালামাল ও খুচরা যন্ত্রাংশ ইউজ হবে, সেটা হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তাহলে আমি এমন কোন যন্ত্রাংশ বা খুচরা যন্ত্রাংশ বা এমন কোন মালামাল যেটা কিনা পণ্য, আমার যে নতুন পণ্য তৈরি করতেছি এটার মধ্যে প্রত্যক্ষভাবে থাকবে, সেটাই হচ্ছে কি আমার মালামাল ও খুচরা যন্ত্রাংশ। তো এটার দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কাঁচামাল। তো কাঁচামাল আমরা মানে আমরা র ম্যাটেরিয়াল সম্বন্ধে সবাই জানি, মূলত প্রক্রিয়াকরণ হয় নাই এমন যে পণ্য যে চূড়ান্ত উৎপাদিত পণ্যের অংশে পরিণত হয়, যেই পণ্যটা যেটা কিনা এখনো প্রসেস করা হয় নাই সেটাই কাঁচামাল। যেমন এর আগে একটা এক্সাম্পল দিলাম যে চিনির কাঁচামাল কি আখ। তাহলে আখটা আমি কি কৃষকের থেকে কিনতেছি, এটা এটা আখ কিনে আমরা কি করতেছি, আখটা কাঁচামাল হিসেবে এই চিনি শিল্পে ইউজ হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কি কাঁচামাল। এই যে আখটা এটাই হচ্ছে কাঁচামাল। তো এখন এটা বলছে কাঁচামালের দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কৃষি পণ্য আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। তো মূলত কৃষি পণ্য কি, যে সকল পণ্য, যে সকল কাঁচামাল কৃষকরা উৎপন্ন করে, যেমন এই যে আখ বললাম, ধান বললাম, ডাল বললাম, এটা হচ্ছে কি কৃষি পণ্য। আর প্রাকৃতিক পণ্য কি, যেগুলা আমরা প্রকৃতি থেকে আহরণ করি, যেমন বিভিন্ন ধরনের খনিজ সম্পদ, এগুলা কি, যেমন যেমন যদি আমরা প্রকৃতি থেকে প্রক্রিয়াজাত হয় নাই এরকম যদি আমরা ধরো, যেমন তেল গ্যাস একসাথে তো মিক্স থাকে, বা তেল পাইতেছি বা কয়লা পাইতেছি, এই জিনিসগুলো এগুলা হচ্ছে কি আমার প্রকৃতি থেকে যে সকল সম্পদ পাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। আচ্ছা, তো এখন আরেকটা বিষয় বলছে কি, এই মালামাল ও খুচরা যন্ত্রাংশ আরেকটা ভাগ করছে যে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। এই যে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ এগুলো মূলত কি, যে এই সবগুলা জিনিস কিন্তু প্রতিটা জিনিসই কিন্তু আমার যে পণ্য তৈরি করতেছে চূড়ান্ত পণ্যের ভিতরে অংশ হিসেবে ইউজ হয়, কিন্তু এগুলা কি প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। আর এর আগেটা ছিল এটার মধ্যে কোনো প্রক্রিয়াকরণ হয় নাই, কাঁচামাল। যেমন আমি আখ থেকে চিনি, আচ্ছা, এখন চিনি থেকে যদি আমরা অন্য কিছু তৈরি করি সেটা হচ্ছে কি প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ। আচ্ছা, যেমন কি দেখো, তাহলে আমরা যেটা বললাম যে প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ হচ্ছে চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। আমি যে চূড়ান্ত পণ্য কিনতেছি, যেমন ধরো আমি কি করতেছি, রাবার থেকে একটা টায়ার বানাইলাম, আমি এখন একটা গাড়ি তৈরি করতে গিয়ে এই টায়ারটা ওই গাড়ির মধ্যে দিলাম, তাহলে এই যে টায়ার এটা হচ্ছে আমার কি প্রস্তুতকৃত মালামাল খুচরা যন্ত্রাংশ, যেটা কিনা একবারে যেমন টায়ারটা তৈরি করছি ওইভাবেই গাড়িতে ইউজ হচ্ছে। আচ্ছা, এই প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশের আবার দুইটা ভাগে ভাগ করছে, মালামাল উপাদান আর একটা খুচরা যন্ত্রাংশ উপাদান। তো মালামাল উপাদান গুলা কি সাধারণত পুনরায় প্রক্রিয়াকরণ করা হয়, যেমন যেমন ধরো সুতা থেকে আমি কাপড় তৈরি করতেছি, মানে কি এমন একটা জিনিস, যেমন ধরো ময়দা থেকে রুটি, যেমন গম থেকে আমি কি করলাম
প্রকৃতি থেকে কাঁচামাল থেকে আমরা কি পাইলাম, গম থেকে আমরা আটা পাইলাম, আটা থেকে আমরা কি করলাম, কেক বানাইলাম। তাহলে মালামাল উপাদান হচ্ছে এটা, যে উপাদানগুলো সাধারণত পুনরায় প্রক্রিয়াকরণ করা হয়। মানে এই প্রোডাক্টটা যেমন হচ্ছে আটারে চেঞ্জ করে আমরা কি করতেছি, আমরা কেক বানাচ্ছি, বিস্কিট বানাচ্ছি, এই হচ্ছে কি, বা সুতা থেকে আমরা কাপড় বানাইতেছি, এটারে পুনরায় প্রক্রিয়াকরণ করতেছি। আচ্ছা, আর খুচরা যন্ত্রাংশ উপাদানটা কি, যে খুচরা যন্ত্রাংশ মূলত প্রক্রিয়াকরণ ছাড়াই এটা আমি কি করতেছি, অ্যাড করে দিতেছি। যেমন আমি বললাম যে টায়ারটা আমি অ্যাড করে দিলাম, একটা মোটর বা একটা খুচরা যন্ত্রাংশ ছোটখাটো একটা মোটর আমি কি করতেছি, একটা মেশিনে অ্যাড করে দিলাম। তো এটাই হচ্ছে কি খুচরা যন্ত্রাংশ উপাদান। আচ্ছা, এরপর বলছে মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্য আমরা আসলে এটা বুঝতেই পারতেছি অনেকটা, যে মূলধন জাতীয় যে ক্যাপিটাল আইটেম বলতে কি, যে সকল পণ্য মূলত নতুন কিছু বা মানে শিল্প পণ্যের এটা হচ্ছে উৎপাদন কার্যে যে সকল পণ্য ব্যবহৃত হইতেছে, সেটা হচ্ছে মূলধন জাতীয় পণ্য। মানে এই যে শিল্প পণ্যে যেসব জিনিসগুলো আমার উৎপাদন কাজে ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে মূলধন জাতীয় পণ্য। যেমন আমার কারখানা, এটা হচ্ছে আমার স্থাপনা। তো স্থাপনার মধ্যে কি হয়, বড় ধরনের বড় ধরনের স্থাপনা, যেমন হচ্ছে যদি আমরা কারখানা, ফ্যাক্টরি, অফিস, এগুলো হচ্ছে আমার স্থাপনা। আচ্ছা, আর এই স্থাপনার মধ্যে যে যে আনুষঙ্গিক যে যন্ত্রপাতি গুলা আছে, আমি যে একটা কারখানা বসাইছি, কারখানার ভিতরে যে যন্ত্রপাতি গুলা, এগুলা এগুলা সবই কি বেশি দিন ইউজ করা যায়, এগুলা নতুন উৎপাদনে ইউজ হয়। মূলত মূল উৎপাদন কার্য পরিচালনা করতে এই জিনিসগুলো হেল্প করে, স্থাপনা এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি। তাহলে এটা হচ্ছে কি মূলধন জাতীয় পণ্য। আচ্ছা, সরবরাহ সেবা। এই যে আমি শিল্প পণ্য বা শিল্পকে টিকায় রাখার জন্য আমার নানা ধরনের কিন্তু সরবরাহ সেবা লাগে, বিভিন্ন ধরনের বিভিন্ন সেবা লাগে, বিভিন্ন ধরনের সরবরাহ লাগে। তাহলে বলা হয়েছে যে যে সকল শিল্প পণ্য কোনোভাবেই চূড়ান্ত পণ্যের অন্তর্ভুক্ত হয় না, এটা কিন্তু ওই চূড়ান্ত পণ্যের মধ্যে তুমি এটা ফাইন্ড আউট করতে পারবা না। কিন্তু যেগুলো মেয়াদকালে অন্তত অল্প সময়ের জন্য, আচ্ছা, এবং এগুলোর মেয়াদকাল, এই যে সরবরাহ এবং সেবা, এগুলা কিন্তু অল্প সময়ের জন্য ইউজ করা যায়, এগুলা দীর্ঘ সময় তুমি ইউজ করতে পারবে না। এবং দৈনন্দিন এই যে শিল্প কার্য পরিচালনা করার জন্য তোমার এই জিনিসগুলো লাগবে। এই যে তুমি ভারী যন্ত্রপাতি তুমি ইউজ করতেছো, এইগুলো যন্ত্রপাতি চালানোর জন্য যে তোমার গ্রিজ লাগতেছে অথবা ছোট ছোট যন্ত্র লাগতেছে, এগুলো হচ্ছে কি সরবরাহ সেবা। তাহলে কি দেখো, সরবরাহ সেবাটা দুইটা ভাগে ভাগ করছে, সরবরাহ এবং ব্যবসা সেবা। তো সরবরাহ হচ্ছে কি, যে চূড়ান্ত পণ্যের অংশ না হয়েও, এগুলা চূড়ান্ত পণ্যের অংশ না, কিন্তু ভারী যন্ত্রে কার্যকর রাখতে যে জিনিসগুলো সহায়তা করে, যেমন হচ্ছে লুব্রিক্যান্ট, কয়েল, তারপরে অথবা আমার অফিস চালানোর জন্য হচ্ছে পেন্সিল, কাগজ, তারপরে যে বিয়ারিং, এই সব জিনিসগুলা কি আমার সরবরাহ। আর ব্যবসায় সেবা কি, এই যে পণ্য বিভিন্ন সময় নষ্ট হয়ে যাবে, এটা মেরামতের জন্য আমার কি লাগবে, ব্যবসায় সেবা। এবং ব্যবসা সেবা এটা এমন হতে পারে যে সেবা, আবার এটা পরামর্শ কিন্তু ব্যবসা সেবা, যে আমার একটা আইনগত একটা শিল্পের জন্য আমার একটা আইনগত পরামর্শ লাগলো, ব্যবস্থাপনাগত পরামর্শ লাগলো। হ্যাঁ, এই সবগুলা জিনিস কি ব্যবসায় সেবার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো আমরা এতক্ষণ আসলে ভোগ্যপণ্য শিল্পপণ্য সম্বন্ধে আশা করি তোমরা একটা আইডিয়া পেয়েছো। তো এরপরে আমরা এটার মধ্যে একটু পার্থক্য করব, যে ভোগ্যপণ্য আর শিল্পপণ্য কি। দেখো কি বলছে, যে ব্যক্তিগত পারিবারিক ভোগের উদ্দেশ্যে ক্রয়। আমরা ভোগ্যপণ্য কিন্তু বলেছি যে যেগুলো ব্যক্তিগত এবং যেগুলো ব্যক্তিগত ভোগের উদ্দেশ্যে, ব্যক্তিগত বা পরিবারের ভোগের উদ্দেশ্যে যে জিনিসগুলা আমি ক্রয় করি, যে সকল পণ্য, সেগুলাই হচ্ছে কি ভোগ্যপণ্য। আর শিল্প পণ্য কি, পুন উৎপাদন অথবা পুন প্রক্রিয়াকরণ, এইসব কাজে অথবা ব্যবসার কাজে যে পণ্য ইউজ হতেছে সেটা কি শিল্প পণ্য, অথবা নতুন কিছু উৎপাদনের জন্য যেটা আছে। তো ভোগ্যপণ্য কিন্তু অল্প পরিমাণে ক্রয় করা হয়। আমি সাবান কিনতেছি অল্প পরিমাণে, এবং এটা কিন্তু ইজারা প্রথার প্রচলন নাই। এই যে ভোগ্যপণ্য কেনার সময় এখানে কিন্তু ইজারা একটা লং টার্মের জন্য আমি কি করতেছি, লিজ দিয়ে দিতেছি, এটা কিন্তু এটার প্রচলন নাই। কিন্তু শিল্প পণ্য এটা কিন্তু বৃহৎ আকারে ক্রয় করা হয়, বড় আকারে, এবং এখানে কিন্তু ইজারার মাধ্যমে সংগ্রহ করার একটা বিষয় আছে।
বড় বড় যে ভারী ভারী যন্ত্রপাতি অথবা স্থাপনা এগুলা কি করা যায়, ইজারা নেওয়া যায়। আচ্ছা, এরপরে কি বলছে যে ভোগ্যপণ্য নিজেদের প্রয়োজন ও সন্তুষ্টি বিবেচনা করে ক্রয় করা হয়। ভোগ্যপণ্য কিন্তু টোটালি নিজেদের প্রয়োজন সন্তুষ্টি এগুলো বিবেচনা করে ক্রয় করা হয়। আর শিল্প পণ্য এটা কিন্তু ব্যবসায়ের লাভ ক্ষতি বা এটার প্রোডাক্টিভিটি, এটা কতটুকু উৎপাদন করে, এটার কার্যক্ষমতা, এইসব বিষয় বিবেচনা করে শিল্প পণ্য ক্রয় করা হয়। আর ভোগ্যপণ্য কিন্তু এটা আমার ভাল লাগছে আমি কিনে ফেললাম, বিষয়টা হচ্ছে ওইটা। এবং ভোগ্যপণ্য কিন্তু ক্রেতারা সারা দেশে ছড়ায় ছিটায় থাকে এবং বন্টন প্রণালী অনেক বেশি। কিন্তু ভোগ্য শিল্প পণ্য কি, এটা কিন্তু কাস্টমার কম, এই কারণে এটার বন্টন প্রণালীর বিস্তৃতিও কম এবং সংক্ষিপ্ত। এবং এই যে ভোগ্যপণ্য ক্রেতাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে না, কিন্তু একটা ভোগ্য শিল্প পণ্য কেনার আগে কি করা হয়, ক্রেতারা এটার বিভিন্ন দিক সম্পর্কে বিবেচনা করে, এটা অ্যানালাইসিস করে, এটা সম্বন্ধে তারা কি করে বিভিন্ন ধরনের রিসার্চ করে, এরপরে তারা কি করে একটা শিল্প পণ্য ক্রয় করে। এবং তারা কিন্তু এই কারণে অনেক বেশি সচেতন ও অবগত। আরেকটা কি বলছে, ক্রেতার সংখ্যা ও মধ্যস্থ কারবারই বেশি। স্বাভাবিকভাবেই এই ভোগ্যপণ্য যেহেতু এর ক্রেতারা সারা দেশে ছড়ায় থাকে, সারা বিশ্বে ছড়ায় আছে, এই কারণে কিন্তু এটার ক্রেতার সংখ্যাও বেশি, আবার মধ্যস্থ কারবারিও বেশি। আর এদিক দিয়ে শিল্প পণ্য এটা কি, তার ক্রেতার সংখ্যাও কম, মধ্যস্থ কারবারিও কম। আচ্ছা, আরেকটা বিষয়, ভোগ্য পণ্য কিন্তু বিক্রয় সেবা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু শিল্প পণ্যে দিস ইজ আ মাস্ট, খুবই গুরুত্বপূর্ণ। তুমি একটা শিল্প পণ্য বিক্রয় করছো, এটার সাথে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, এটার সাথে বিভিন্ন ধরনের বিক্রয় সেবা, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে পণ্যের জীবন চক্র। তো পণ্যের জীবন চক্র মূলত দেখো যে কি বলছে, যে একটা পণ্য বাজারে প্রবর্তন করার পর বা একটা পণ্য মার্কেটে ছাড়ার পর এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আস্তে আস্তে পণ্যটা তার শেষ স্তরে পৌঁছায় যায়, বা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রতিযোগিতা হোক, মানুষের পছন্দ, লাইকিং ডিসলাইকিং এর কারণে হোক, এটা কিন্তু একটা সময় আস্তে আস্তে এটার মার্কেট ফল করে। তো কি বলছে দেখো, একটা পণ্য বাজারে প্রবর্তন করার পর এর পরিচিতি বাড়তে থাকে, তাহলে আস্তে আস্তে মানুষ এটা সম্বন্ধে জানে, যেহেতু মানুষ আস্তে আস্তে জানে, সাথে সাথে এটা কি বিক্রয় বাড়ে, এবং বিক্রয় বাড়ার সাথে সাথে এটার মুনাফাও বাড়ে। কিন্তু এক সময় তা বৃদ্ধি পেতে পেতে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। একটা সময় কি, দেখো আমরা যদি এখানে একটা চিত্র দিয়েছে, যে একটা পণ্য এই যে এখান থেকে আমি বাজারে প্রবর্তন করছি এই বিন্দু থেকে, এই বিন্দু থেকে প্রবর্তন করে করে আস্তে আস্তে সে কি করতেছে, বিভিন্ন পর্যায়ে, যে সূচনা পর্যায়ে দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে তার সূচনা পর্যায়, এখান থেকে এতটুকু তার প্রবৃদ্ধি পর্যায়। এই যে সূচনা পর্যায়ে তার কি বিক্রয় আস্তে আস্তে বাড়তেছে, ধীরে ধীরে বিক্রয় বাড়ে। আর তার প্রথম দিকে তার হয়তো লস হওয়ারই পসিবিলিটি থাকে, তার লাভ থাকে না। দেখো এই যে মুনাফা রেখাটা এইভাবে গেছে, তো প্রথম দিকে তার অত লাভ থাকে না, একটু লসই হয়, এরপরে আস্তে আস্তে তার লাভ হওয়া শুরু করে। দেখো এরপরে কি বলছে, এই যে প্রবৃদ্ধি পর্যায়ে এটা আস্তে আস্তে কি করে, খুব একটা মানে ফ্রিকোয়েন্ট শিফট, খুব ডাইরেক্ট এটা কি করছে, উপরের দিকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে। তো এটা হচ্ছে এর প্রবৃদ্ধি পর্যায়ে। এরপরে এই প্রবৃদ্ধি, এই যে অনেক মানুষ কিনতেছে, এটার বিক্রিটা আস্তে আস্তে আবার একটু কমে গেছে, কমে গিয়ে একটা সময় গিয়ে সে কি করে, নিচের দিকে পড়তে থাকে। তাহলে এই যে একটা পণ্য বাজারে প্রবর্তন করার পর এর পরিচিতি বাড়তে থাকে, বিক্রয় বৃদ্ধি পেতে থাকে, এক সময় তা বৃদ্ধি পেতে পেতে এই যে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এরপর বিভিন্ন কারণে পণ্যটার তার এটা মার্কেটে তার আবেদন হারায় বা অবদান হারায়, এবং শেষে এক সময় বাজার থেকে পণ্যটা তুলে নেওয়া হয়। তো এভাবে পণ্য বিভিন্ন স্তর অতিক্রম করে। সময়ের সাথে সাথে পণ্যর বিক্রয় ও মুনাফা অর্জন ক্ষমতা পরিবর্তিত হয়। যত সময় যায় এর পণ্যের বিক্রয় আর মুনাফা অর্জনের ক্ষমতা পরিবর্তিত হইতে থাকে। তো বলছে কি, যে দেখো একটি পণ্য বাজারে প্রবর্তন থেকে শুরু করে, এই যে আমি প্রবর্তন থেকে শুরু করে তুলে নেওয়া পর্যন্ত, এটা একটা সময় এটা ফল করলো এবং এটা আমি মার্কেট থেকে তুলে নিলাম, যে এই তুলে নেওয়া পর্যন্ত যে স্তরগুলা অতিক্রম করে পণ্য, তাহলে কি বলে, তাহলে পণ্যের জীবন চক্র বলে। তো পণ্যের জীবন চক্রের মূলত 4টা স্টেপ আছে দেখো। একটা হচ্ছে সূচনা পর্যায়, প্রবৃদ্ধির পর্যায়ে, এটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। একটা হচ্ছে পূর্ণতা,
এটা বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় গিয়ে সে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এই সময় এরপরে এই স্তরে গিয়া এটা তার পরিপূর্ণতা পায়, এরপরে সে আর উপরের দিকে ওঠে না, আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং একটা সময় তার পতন হয়। এই 4টা স্টেপের মাধ্যমে কি হয়, একটা পণ্যের জীবনচক্র অতিবাহিত হয়। তো ফিলিপ কটল এন্ড গ্রে আর্মস্ট্রং একটা ডেফিনিশন দিয়েছে, দেখো যে প্রোডাক্ট লাইফ সাইকেল ইজ দা কোর্স অফ আ প্রোডাক্টস সেলস এন্ড প্রফিটস ওভার ইটস টাইম লাইফ টাইম। তো একটা পণ্যের জীবন দশায়, লাইফ টাইমে, এটার কোর্স অফ প্রোডাক্ট সেল এন্ড প্রফিট, এই যে তার যে বিক্রয় এবং মুনাফার যে একটা সাইকেল, একটা যে চক্র বা একটা যে রেখা, এটাই হচ্ছে কি পণ্যের জীবন চক্র। আচ্ছা, তো পণ্যের জীবন চক্রে আমরা যে দেখলাম যে বিভিন্ন পর্যায় আছে, এই পর্যায়ে এক এক ধরনের পর্যায়ে কিন্তু মার্কেট একজন বাজারজাতকারীকে এক এক ধরনের কৌশল অবলম্বন করতে হয়। তো সূচনা পর্যায়ে বা সূচনা পর্যায়ে বা প্রবৃদ্ধির পর্যায়ে বা পূর্ণতার পর্যায়ে কি কি স্টেপ নিব, ওই জিনিসগুলো সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। দেখো সূচনা পর্যায়ে কি, যে সূচনা পর্যায়ে বিক্রয় খুব ধীর গতিতে বাড়ে, আস্তে আস্তে বিক্রয় বাড়তেছে, সরি, বিক্রয় বাড়ে, পণ্যের পরিচিতির জন্য ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। তো এই স্টেপে গিয়ে বিক্রয় বাড়ে আস্তে আস্তে, এবং এই পণ্য যাতে মানুষ, যেহেতু আমি মার্কেটে পণ্যটা নতুন ছাড়লাম, এটা সম্বন্ধে মানুষকে জানার জন্য কি করতে হয়, ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই স্তরে মুনাফা থাকে না। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম, এই সূচনা পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রে মুনাফা থাকে না, অথবা সামান্য মুনাফা থাকতে পারে। সাধারণত তেমন কোনো প্রতিযোগী থাকে না এই স্টেপে গিয়ে। আমি যেহেতু মার্কেটে প্রোডাক্টটা একদম নতুন লঞ্চ করেছি, এই কারণে প্রতিযোগী খুব একটা থাকে না এবং পণ্যের মূল্য সাধারণত বেশি হয়। যেহেতু আমি মাত্র পণ্যটা ছাড়ছি, আমি কি করি, ইচ্ছা করলে এটার মূল্যটা একটু বেশি নিতে পারি। তো এটার কৌশল দেখো, এই সূচনা পর্যায়ে, সূচনা পর্যায়ে আমার সূচনা পর্যায়ে একজন বাজারজাতকারীর যে কৌশলটা নিবে সেটা কি, দেখো যে দ্রুত ছেঁকে নেওয়া কৌশল। তো দ্রুত ছেঁকে নেওয়া কৌশলটা হচ্ছে কি, দেখো ছেঁকে নেওয়া কি, লাভটা ছেঁকে নেয় দ্রুত। দেখো বলছে এই কৌশলে প্রতিষ্ঠান পণ্যের মূল্য বেশি নির্ধারণ করে এবং ব্যাপক প্রসারের ব্যবস্থা করে। এক্ষেত্রে মনে করা হয় যে এখন বাজারে পণ্যের প্রতিযোগী নাই, ভবিষ্যতে আসবে, তাই প্রতিযোগী আসার আগেই একক প্রতি বেশি মূল্য ধার্য করে মুনাফা সর্বোচ্চ করা উচিত। তাহলে এই ক্ষেত্রে মনে করা হয় যে, আচ্ছা তাহলে সূচনা পর্যায়ে কি, যে বিক্রয় দ্রুত ছেঁকে নেওয়ার কৌশল, দ্রুত ছেঁকে নেওয়ার কৌশলটা কি, আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে দ্রুত ছেঁকে নেওয়ার কৌশল, এই স্তরে কি দ্রুত লাভটা ছেঁকে নেওয়া হয়। মনে করা হয় যে যেহেতু এখন প্রতিযোগী নাই, সামনে মার্কেটে আরো প্রতিযোগী আসতে পারে, এই কারণে এই স্তরে গিয়ে, এবং মার্কেটে যেহেতু অন্য কোনো প্রোডাক্ট নাই, আমারটাই নতুন প্রোডাক্ট, আমি কি বেশি দাম দিয়ে বিক্রি করি, বেশি পরিমাণ মুনাফা, এখানে মুনাফা আনার চেষ্টা করি, এবং একই সাথে বেশি পরিমাণ আরো বিক্রয় বাড়ানোর জন্য আমি কি করি, বাজারজাতকরণ বা এটার প্রসারের জন্য, বাজারজাতকরণ প্রসারের জন্য আমরা বেশি পরিমাণ খরচ করি এই স্টেপে গিয়ে, সূচনা পর্যায়ে। তো বাজারজাতকরণ এই এই ধরনের স্টেপ নেয়। আচ্ছা, আর এটা হচ্ছে একটা স্টেপ। আর একটা হচ্ছে ধীরে ছেঁকে নেওয়া কৌশল। তো ধীরে ছেঁকে নেওয়া কৌশলটা কি, এক্ষেত্রে মূল্য বেশি ধার্য করা হয় ও কিন্তু কম প্রসারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এখানে আমি বিক্রয় প্রসারে অত খরচ করি না। মূল্য বেশি রাখার যুক্তি হচ্ছে কি, যে প্রতিযোগী আসার আগে বেশি পরিমাণ মুনাফা তুলে নেয়া। আর যেহেতু বাজারজাতকরণ ব্যয় হ্রাস করা, বাজারজাতকরণ ব্যয় যেহেতু হ্রাস করতেছি, এক্ষেত্রে কি করা হয়, মনে করা হয় যে এটা ব্যয় কমাবে এবং আমার মুনাফা বেশি হবে, এই কারণে ধীরে ছেঁকে নেওয়া কৌশল হচ্ছে এটা। এরপরে বলছে কি দ্রুত প্রবেশ কৌশল। মূলত দ্রুত প্রবেশ কৌশলটা কি, যে এই কৌশলে পণ্যের মূল্য কম ধার্য করা হয়। এই যে দ্রুত প্রবেশ, এখানে মূল্য কম ধার্য করে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয় বা ব্যাপকভাবে প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়, এবং মূল্য কমিয়ে এক্ষেত্রে বেশি সংখ্যক পণ্য ক্রেতাকে
পণ্য কেনার সুযোগ দেওয়া হয় এবং ব্যাপক প্রসারের মাধ্যমে পণ্যকে দ্রুত পরিচয় করিয়ে নেওয়া হয়। তাহলে কি করা হয়? দ্রুত প্রবেশ কৌশলে কি করা হয়? মূল হচ্ছে যে এখানে পণ্যের দাম কম রাখা হয় একদিক দিয়ে, আরেকটা এটা বেশি পরিমাণ বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়, যার ফলে মার্কেটে আমি খুব দ্রুত প্রবেশ করতে পারি এই সূচনা পর্যায়ে। আচ্ছা, আরেকটা বলছে কি ধীরে প্রবেশ কৌশল। আচ্ছা, ধীরে প্রবেশ কৌশল এখানে কি করা হয়? কোম্পানির মূল্যও কম রাখে যাতে প্রোডাক্টটা যারা কাস্টমার আছে তারা যাতে বেশি পরিমাণ ক্রয় করে, এই কারণে তারা মূল্যটাও কম রাখে। আরেকটা কি, প্রসারের জন্য খুব একটা অর্থ ব্যয় করে না বা কম পরিমাণ অর্থ ব্যয় করে। এটার বিষয়টা কি, যে মূল্য কম রাখার উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বেশি করা, আর আরেকটা প্রসার ব্যয় কমানোর মাধ্যমে তারা কি চায়, যে বাজারজাতকরণ ব্যয় এবং পণ্যের মধ্যে যে আমার যে এবং পণ্যের যে মূল্য, এই দুইটা কমানোর চেষ্টা করে। সেটা হচ্ছে ধীরে প্রবেশ কৌশল। তাহলে সূচনা পর্যায়ে একজন বাজারজাতকারী দ্রুত ছেঁকে নেওয়া কৌশল ইউজ করতে পারে, যে আমি বেশি পরিমাণ প্রসার, বেশি পরিমাণ লাভ। আবার ধীরে ছেঁকে নেওয়া কৌশল, যে আমার বেশি পরিমাণ প্রসার কিন্তু পণ্যের মূল্যটা আমি মোটামুটি কম নিব। আচ্ছা সরি, পণ্যের মূল্য বেশি নিব কিন্তু আমি বাজারজাতকরণে খরচ কম করব। আরেকটা হচ্ছে দ্রুত প্রবেশ, হচ্ছে আমার মূল্য কম কিন্তু বেশি প্রসার। আর ধীরে প্রবেশ, কম মূল্য কম প্রসার। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখি যে প্রবৃদ্ধি পর্যায়ে এটা আস্তে আস্তে বাড়তেছে, পণ্যের বিক্রয় বাড়তেছে। দেখো কি বলছে, যে মুনাফা বৃদ্ধি পায়। এই সময় গিয়া বাজারে আমার বিক্রয় বৃদ্ধি পায়, প্রবৃদ্ধি পর্যায়ে মুনাফাও বৃদ্ধি পায়। তো মুনাফা বৃদ্ধি পায় বলে প্রতিযোগীরা বাজারে প্রবেশ করে, আমার অনেক প্রতিযোগী চলে আসে মার্কেটে। প্রতিযোগীরা পণ্যের নতুন নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে, বিক্রয় দ্রুত বৃদ্ধি পায়। ক্রেতাদের শেখানো ছাড়াই প্রতিযোগীদের মোকাবেলার ক্রেতাদের শেখানো ছাড়াও প্রতিযোগীদের মোকাবেলার লক্ষ্যেও প্রমোশন কার্যক্রম চালানো হয়। তাইলে এর আগে আমরা যখন সূচনা পর্যায়ে আমরা যে বিজ্ঞাপন বা আমার যে প্রমোশন কার্যক্রম, এটা ছিল ক্রেতাদের আমার প্রোডাক্ট সম্বন্ধে জানানোর জন্য। কিন্তু এইখানে গিয়ে আমি কি করি, আমার প্রোডাক্ট কেনার জন্য আমি ওইভাবে বিজ্ঞাপন দেই যাতে আমার প্রোডাক্টটা কিনে। তো এর আগে ছিল যে জানানো, আরেকটা হচ্ছে এই স্টেপে গিয়ে আমি প্রতিযোগীদের মোকাবেলার লক্ষ্যেও প্রমোশন কার্য চালাই। মানে আমি ফার্স্টে আমার সূচনা পর্যায়ে কি বলি, মার্কেটে এই প্রোডাক্ট আছে আপনারা কিনেন। আর এই পর্যায়ে আসে আমি আমার কম্পেয়ার করি যে প্রতিযোগীদের তুলনায় আমার কি কি ভালো আছে। এটা দিয়ে আমি কি করি, ওইভাবে বাজারজাত কার্যক্রম চালাই বা বিক্রয় প্রসার কার্যক্রম চালাই। এবং বৃহদায়তন উৎপাদনের ফলে একক প্রতি ব্যয় হ্রাস পায়, মুনাফা বাড়ে। তো এইখানে আমরা কি করি, যেহেতু আমার বিক্রয় বেড়ে যায় এবং আমরা বৃহদায়তন বিক্রয় করতে পারি, যে কারণে এখানে আমার গিয়ে বিক্রয় বাড়ে এবং মুনাফাও বাড়ে এবং একক প্রতি ব্যয় হ্রাস পায়। আচ্ছা, তো এই যে আমার যে প্রবৃদ্ধি পর্যায়ে আমার যে কৌশলগুলো আছে, এগুলো হচ্ছে কি, যে দেখো প্রতিযোগীদের মোকাবেলায় পণ্যের মান উন্নত করে। এখানে গিয়ে প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য বাজারজাতকারী কি করে, তার চেয়ে পণ্যের মান উন্নত করে বা প্রতিনিয়ত আমার যে আগের প্রোডাক্ট ছিল ওটার চেয়ে থেকে আমি চেষ্টা করি এটার মধ্যে নতুন নতুন ভালো এটার মানটা উন্নত করার, অথবা এটার মধ্যে নতুন বৈশিষ্ট্য এবং নতুন মডেল যুক্ত করা, সমর্থনমূলক সেবা দেয়া। অনেক সময় পণ্যের মূল্য কমাতে হয়। এই স্টেপে গিয়া প্রবৃদ্ধিমূলক পর্যায়ে অনেক সময় কি পণ্যের মূল্য কমাতে হয় এবং নতুন বাজার বিভাগে পণ্য নিয়ে যায়। এই সময় কি করে, বাজারজাতকারী নতুন বাজার বিভাগ অথবা নতুন নতুন কাস্টমার ধরার জন্য চেষ্টা করে, নতুন নতুন মার্কেট সেগমেন্টে এসে যায়। বন্টন কাভারেজ বৃদ্ধি করে। আগে যেখানে আমার বাজারজাতকরণ কার্যক্রম ছিল না, এখন সেখানে বন্টন কাভারেজ বৃদ্ধি করা হয় এবং নতুন বন্টন প্রণালীর মাধ্যমে বন্টনের ব্যবস্থা করে এবং নতুন নতুন বন্টন প্রণালীর মাধ্যমে কি করে, বন্টনের ব্যবস্থা করে। আচ্ছা, এবং অভিহিতকরণমূলক বিজ্ঞাপনের পরিবর্তে পণ্যকে অগ্রাধিকার প্রদান সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করে। যেটা আগে আমি বললাম, যে আগে ছিল সূচনা পর্যায়ে অভিহিতকরণ, যে কাস্টমারকে জানানো যে এই প্রোডাক্টটা সম্বন্ধে। আর এইখানে গিয়ে কি করা হয়, একটা কম্পারিজন করা হয় যে এটা আমার প্রতিযোগীর চেয়ে আমার এটার মধ্যে কি কি বৈশিষ্ট্য বেশি আছে, এটা কি জন্য ভালো, কি জন্য আমার প্রতিযোগীর পণ্য বাদ দিয়ে ক্রেতার আমার পণ্য কেনা উচিত, ওইভাবে ওই সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব যে পূর্ণতার পর্যায়। তো পূর্ণতা, এটা হচ্ছে কি, পূর্ণতার পর্যায়ে আমার বিক্রয়, আমার মুনাফা সর্বোচ্চ স্তরে পৌঁছায়। হ্যাঁ, এখন
এই পূর্ণতা স্তরকে আবার তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রবৃদ্ধি, স্থির পূর্ণতা, আর হচ্ছে কি ক্ষয়শীল পূর্ণতা। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে পূর্ণতার পর্যায়ে এই সময় গিয়ে আমার প্রোডাক্টটা তার লাইফ সাইকেলের সবচেয়ে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। এবং এই পূর্ণতার স্তরকে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রবৃদ্ধি, আরেকটা হচ্ছে কি স্থির পূর্ণতা, আরেকটা হচ্ছে ক্ষয়শীল পূর্ণতা। মানে এই যে প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি যদি এখানে নাম বানানটা একটু ভুল আছে তোমরা একটু দেখে নিবা, এটা মিস্টেক হয়েছে আমার। যাই হোক, প্রবৃদ্ধি বিষয়টা কি যে দেখো এই প্রবৃদ্ধি পর্যায়ে গিয়ে আমার বিক্রয়টা মানে আস্তে আস্তে কমে আসা বা প্রবৃদ্ধিটা কমে আসা শুরু হয়। তাইলে পূর্ণতার পর্যায়ের একটা স্টেপে গিয়ে প্রবৃদ্ধি আস্তে আস্তে কমে আসে, আমার আর প্রবৃদ্ধি হয় না, আমার আর গ্রোথ হয় না। এবং স্থির পূর্ণতা, এখানে গিয়ে কি হয় যে আমার যে বিক্রয়, এটা হচ্ছে আমার স্থির হয়ে যায়, আমার বিক্রয় আর বাড়তেছে না, প্রবৃদ্ধি নাই, বিক্রয়টাও স্থির হয়ে যায়। এবং ক্ষয়শীল পূর্ণতা, এটা হচ্ছে এই সময় গিয়ে আমার বিক্রয় আস্তে আস্তে কমতে থাকে, আমার পণ্যের চাহিদা কমতে থাকে এবং আমার বিক্রয় হ্রাস পেতে থাকে, মুনাফা হ্রাস পেতে থাকে। এটা হচ্ছে ক্ষয়শীল পূর্ণতা। তো পূর্ণতা পর্যায়ের এই তিনটা স্টেপ আছে। আচ্ছা, এই স্তরে পণ্যের প্রতিযোগীর সংখ্যা বাড়ে, অনেক বাইরে যায়, যেহেতু এই সেগমেন্টটা, এই মার্কেটটা আগে খুবই লুক্রেটিভ ছিল, এই কারণে এখানে প্রতিযোগীর সংখ্যা অনেক বেড়ে যায়। প্রতিযোগীরা মূল্য হ্রাস করে, তো যেহেতু প্রতিযোগীরা মূল্য হ্রাস করে, সাথে সাথে আমারও মূল্য হ্রাস করতে হয়। এখানে প্রমোশন বৃদ্ধি পায়, প্রমোশন বৃদ্ধির কারণে কি আমার প্রমোশন ব্যয় বৃদ্ধি পাওয়া যায়। পণ্যের উন্নত সংস্করণ চালু করে, প্রতিযোগীরা আমার পণ্যের চেয়েও দেখা যায় বেটার একটা পণ্য মার্কেটে নিয়ে আসে, মুনাফা হ্রাস পায়। যেহেতু এখানে গিয়ে আমার প্রতিযোগীদের মোকাবেলা করার জন্য আমার প্রমোশন বৃদ্ধি করতে হয়, অনেক ধরনের ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমার কি মুনাফাটা হ্রাস পায়, এবং দেখা যায় যে আমার মার্কেট সেগমেন্টও আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে, যে কারণে মুনাফাটা হ্রাস পায়। বাজারে প্রচুর সমজাতীয় পণ্য পাওয়া যায়, এবং এই বাজারে যেহেতু প্রচুর সমজাতীয় পণ্য পাওয়া যায়, এই কারণে কিন্তু ক্রেতার ক্ষমতা বেড়ে যায়, ক্রেতা ইচ্ছা করলে আমার পণ্য ছাড়া অন্য পণ্য কিনতে পারে, ক্রেতাদের চয়েস বেড়ে যায়, এবং কোম্পানির উৎপাদন ও বন্টন ক্ষমতার আচ্ছা, এই স্টেপে গিয়ে কিন্তু কোম্পানির উৎপাদন আর বন্টন ক্ষমতার পূর্ণ ব্যবহার হয়। যে আমি যদি 5,000 ইউনিট উৎপাদন করতে পারি, দেখা যায় যে আমি 5,000 ইউনিটই উৎপাদন করার জন্য চেষ্টা করি, এবং পণ্যের বিক্রয় এই পর্যায়ে সর্বোচ্চ স্তর পৌঁছায়। এটা হচ্ছে পূর্ণতার পর্যায়ে। তো এখন এই পূর্ণতার পর্যায়ে বাজারজাতকরণ কৌশলগুলা কি হবে? তো পূর্ণতার পর্যায়ে এখানে গিয়া আমার বিক্রয় আর বাড়ে না, বিক্রয় থেমে যায় বা আচ্ছা, তো এই স্টেপে গিয়ে আমি কি করতে পারি, আমার পূর্ণতার পর্যায়টারে আরো বাড়ানোর জন্য, এই এই সময়টা যাতে আরো বেশি সাস্টেনেবল হয়, বেশি দিন আমি এই পূর্ণতার অবস্থায় থাকতে পারি, অথবা আমার যে আমার পূর্ণতার পর্যায়টারে পণ্যটারে ওই অবস্থায় ধরে রাখার জন্য কি করা হয় দেখো, কয়েকটা কৌশল আছে। একটা কৌশল হচ্ছে বাজার পরিমার্জন, আমি বাজারটারে পরিমার্জন করতে পারি বা মার্কেটে মডিফাই করতে পারি। পণ্য পরিমার্জন, আমি পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের মডিফিকেশন আনতে পারি। আর একটা হচ্ছে বাজারজাত কর্মসূচির মধ্যে মডিফিকেশন বা মার্কেটিং প্রোগ্রাম মডিফিকেশন আমি ভিন্ন ধরনের করতে পারি। তো দেখো, আমি যে বিক্রয় করতেছি, বিক্রয়ের পরিমাণ কি, আমি যে বিক্রয় করি এটা হচ্ছে ব্র্যান্ডের ব্যবহারকারীর সংখ্যা, মাল্টিপ্লাই হচ্ছে প্রত্যেক ব্যবহারের হার। যেমন আমি যদি একজন ব্যবহারকারী যদি আমার পণ্য 5টা কিনে, আর মার্কেটে যদি 1,000 ব্যবহারকারী থাকে, তাহলে আমার প্রোডাক্ট বিক্রয় হবে কত, 5,000 একক, ঠিক না? তাহলে আমি এই যে বাজার পরিমার্জন, আমি কিন্তু একটা মানুষ, আমি বাজার পরিমার্জন কিভাবে করা হয় দেখো, যে এই ক্ষেত্রে ব্র্যান্ড ব্যবহারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হয়। মানে কি, আমি হইলে ব্যবহারকারীর সংখ্যা বাড়াবো, অথবা প্রত্যেক ব্যবহারকারীর ব্যবহার বাড়াবো। তো বাজার পরিমার্জনে এই যে একটা হচ্ছে যে স্ট্র্যাটেজি, এই বাজার পরিমার্জনের যে স্ট্র্যাটেজি গুলো আছে, একটা হচ্ছে কি
অব্যবহারকারী যারা ছিল তাদেরকে ব্যবহারকারী বানানো। যেমন এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে গ্রামের যে ভোক্তারা যারা এখনো টুথপেস্ট ইউজ করে না তাদেরকে আমি কি করলাম, টুথপেস্টের সম্বন্ধে জানায়া বিজ্ঞাপন দিয়ে ব্যাপক প্রচার প্রসারণের মাধ্যমে কি করলাম, তাদেরকে টুথপেস্ট ব্যবহারকারীর মধ্যে ইনক্লুড করলাম। তাহলে এটা হচ্ছে কি অব্যবহারকারীদের ব্যবহারকারীতে রূপান্তর করা। আচ্ছা, এটা একটা ওয়ে। আরেকটা কি নতুন বাজার বিভাগে প্রবেশ। আগে আমি একটা মার্কেট সেগমেন্ট নিয়ে কাজ করতাম, আমি এখন আরেকটা মার্কেট সেগমেন্ট নিয়ে কাজ করলাম। তাহলে কি হবে, আমার এই পণ্যের জীবন চক্রের যে এই যে পূর্ণতার পর্যায়ে এটা আরো বেশি সাস্টেনেবল হবে। যেমন আগে আমি ধরো আমার একটা বিউটি পার্লার, আমি শুধু মেয়ে লেডিস বিউটি পার্লার ছিল, আমি কি করলাম, এটার কাটতি আরো বাড়ানোর জন্য আমি যাতে এটার যে পূর্ণতার পর্যায়ে এটা যাতে আরো বৃদ্ধি পায় এই জন্য আমরা কি করলাম, এটারে যে পুরুষদের জেন্টসদের জন্য আমি একটা কি করলাম, পার্লার খুললাম। অথবা কি দেখো যে এমন একটা বেবি লোশন আমি এটা ছিল, আমি কি করলাম এটার মধ্যে একটু ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করে বয়স্কদের জন্য একটা বেবি লোশন তৈরি করলাম। বা আমি কি করলাম, বয়স্ক মেরিল বেবি লোশনের গুণাবলী এমন ভাবে ফোকাস করলাম এবং বললাম যে এটা বয়স্করাও ইউজ করতে পারবে, তাদের চামড়ার টোন আরো ভালো হবে, চামড়া আরো ভালো হবে। তো এইভাবে কি নতুন আমরা কি করলাম, নতুন বাজার বিভাগে প্রবেশ করলাম। তাইলে এই যে বিক্রয় বাজার পরিমার্জন, এটা হচ্ছে কি আমি কি করতে পারি, অব্যবহারকারীদের আমার বাজার বানাইতে পারি, যারা অব্যবহারকারী ছিল আমার বাজারের মধ্যে ছিল না তাদের বাজারে ইনক্লুড করতে পারি, অথবা নতুন বাজার বিভাগে প্রবেশ করতে পারি, অথবা প্রতিযোগী ক্রেতাকে আকর্ষণ করতে পারি। যেমন এক্ষেত্রে কি হয়, প্রতিযোগী ব্র্যান্ডের ক্রেতাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার মধ্যে দিয়ে আমি কি করি, তারা আমার প্রোডাক্টটাই যাতে ক্রয় করে সেই ধরনের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমরা গ্রহণ করি। আচ্ছা, আরেকটা বলছে যে পণ্য পরিমার্জন। এখন পণ্য পরিমার্জন বিষয়টা কি, যে এ পর্যায়ে কোম্পানি পণ্যের বৈশিষ্ট্য, মান, গুণাবলী, হ্যাঁ, পণ্যের সাইজ, স্টাইল এগুলা চেঞ্জ করে, পণ্যের মধ্যে নতুন নতুন পণ্য মার্কেটে ইনক্লুড করে বাজারজাতকারী। তো এখানে যেমন পণ্য পরিমার্জন কয়েক ভাবে করা যায়। যেমন ধরুন পণ্যের মান উন্নয়ন করে আমরা করতে পারি, অথবা পণ্যের বৈশিষ্ট্য, হ্যাঁ, একটা হচ্ছে পণ্যের মান উন্নয়ন, এটা আগে আরেকটু বাজে মানের ছিল, এটা মানটা আরেকটু ভালো করলাম, অথবা নতুন নতুন বৈশিষ্ট্য অ্যাড করলাম এটার মধ্যে। অথবা আরেকটা করা যায় কি স্টাইল উন্নয়নের মাধ্যমে, এটার ডিজাইনটা স্টাইলটা ডিফারেন্ট করলাম। তো এইভাবে আমরা পণ্য পরিমার্জন বা প্রোডাক্ট মডিফিকেশন করতে পারি। আরেকটা বলছে কি বাজারজাতকরণ কর্মসূচি পরিমার্জন বা মার্কেটিং প্রোগ্রাম মডিফিকেশন। এখন আমার বাজারজাতকরণ কার্যক্রম এইটা কিভাবে চেঞ্জ করা যায়, এটা কিভাবে চেঞ্জ করা যায়, এখানে আমি ধরো মূল্য আমি কি করতে পারি, আমি এই স্টেপে গিয়ে আমি পণ্যের মূল্য কমায় ফেলতে পারি যাতে পণ্যটা আমার বেশি সেল হয়, আমার একক প্রতি ব্যয় কমে যায় এবং আমার মুনাফার পরিমাণ বাড়ে। অথবা আমরা কি করতে পারি, আমার প্রোডাক্টটা স্পেশালিটি বোঝানোর জন্য প্রোডাক্টের মান উন্নয়ন করার সাথে সাথে পণ্যের মূল্য বৃদ্ধি করে দিতে পারি। অথবা এটা কি করতে পারি, বন্টন প্রণালীতে চেঞ্জ আনতে পারি, যে আগে যে বন্টন প্রণালী ছিল আমি একটা এখন দ্রুত একটা বন্টন প্রণালী ইউজ করতে পারি। অথবা আমি আগে বাজারে আমি আগে কি করতাম, যে আমি প্রোডাক্টটা বাসায় পৌঁছে দিতাম না, এখন আমি বাসায় পৌঁছায় দিই, এরকম একটা সার্ভিস আমি ইনক্লুডেড করতে পারি। তো এটা হচ্ছে কি বাজারজাতকরণ কর্মসূচির মধ্যে পরিমার্জন বা এর মধ্যে কি কি চেঞ্জ আনা যায়। এটা আমরা বিজ্ঞাপনে চেঞ্জ আনতে পারি, নতুন নতুন বিজ্ঞাপন, খুব চটকদার বিজ্ঞাপন, অথবা বিজ্ঞাপন ব্যয় আরো বাড়ায় দিতে পারি, অথবা এমন করতে পারি বিজ্ঞাপন ব্যয় কমায় দিতে পারি, যেহেতু মার্কেটে আমার প্রোডাক্টটা অনেক দিন আছে, প্রোডাক্ট সম্বন্ধে অন্যান্য ভোক্তারা জানে, অথবা আসলে আমার যে মার্কেটিং বিজ্ঞাপন ব্যয় এটা পুরো ভোক্তার মনে এখন আর ওইরকম প্রভাব ফেলতেছে না, তাহলে আমি বিজ্ঞাপন ব্যয় কমায় দিতে পারি, অথবা কি করতে পারি বিজ্ঞাপন ব্যয় বাড়ায় দিতে পারি। এটা মার্কেটিং বাজারজাতকরণকারীকে এই স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে। আরেকটা কি বিক্রয় প্রসার। এখন আমি এইখানে গিয়া বিক্রয় প্রসার বা ব্যক্তিক বিক্রয় বা এই ধরনের বিভিন্ন বিক্রয় প্রসারের ব্যবস্থা করতে পারি। আর এটা হচ্ছে
বিক্রয়, হ্যাঁ, বা বিক্রয় প্রসারের মধ্যে কি আছে, যেমন ধরো এটা আমি রিবেট বা মূল্য ছাড় দিতে পারি, ডিসকাউন্ট দিতে পারি, ওয়ারেন্টি দিতে পারি, এই প্রোডাক্টের সাথে অন্য কিছু উপহার দিতে পারি। হ্যাঁ, এই টাইপের বিভিন্ন ধরনের বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে পারি। আরেকটা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। এখানে গিয়ে আমি কি করতে পারি, বিক্রয় কর্মীর মান বাড়াইতে পারি, বিক্রয় কর্মীদের প্রোডাক্টিভিটি বাড়াইতে পারি, নতুন নতুন বিক্রয় কর্মী আরো ইনক্লুডেড করতে পারি, যারা ক্রেতা সাধারণের কাছে গিয়ে তাদের এই প্রোডাক্ট সম্বন্ধে জানাবে এবং প্রোডাক্টের বিক্রয় বাড়বে। এছাড়া আমরা কি করতে পারি, নতুন নতুন সার্ভিসও দিতে পারি, সেবা। আমার পণ্যের সাথে সাথে অনেক ধরনের সেবাও আমি ইনক্লুডেড করতে পারি। এটা হচ্ছে এই পতন পর্যায়কে, সরি, এটা হচ্ছে যে 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 স্টার্ট এই ইয়েটা ছিল, যেটা হচ্ছে পূর্ণতার পর্যায়ে, এটাকে পূর্ণতার পর্যায়ে আরো সাস্টেনেবল, আরো এটা লংজিভিটি আরো বাড়ানোর জন্য আমি এই ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করতে পারি। এরপরে কি বলছে দেখো, পতন পর্যায়ে, এখানে গিয়া আমার বাজার শেয়ার, বিক্রয় এবং মুনাফা সবই আস্তে আস্তে কমতে থাকে। তো দেখো কি বলে, যে বিক্রয় ও মুনাফার কমার ফলে অনেক প্রতিযোগী কোম্পানি বাজার থেকে উঠে যায়। এই পতন পর্যায়ে গিয়ে আমার অনেক কম্পিটিটর তারা আর পারতেছে না মার্কেটে থাকতে, তারা কি করে, উঠে যায়। প্রমোশন হ্রাস করে মূল্য কমিয়ে আনা হয়। এই ক্ষেত্রে প্রমোশন ব্যয় একদমই কমায় ফেলা কি করে, প্রোডাক্টের মূল্য কমানো হয় এবং ক্রেতারা পণ্যের প্রতি আকৃষ্ট হয় না। এই স্তরে গিয়ে ক্রেতাদের আর কোনোভাবেই পণ্যের প্রতি আকৃষ্ট করা যায় না এবং বিক্রয় কমে আসে। এই প্রথম পর্যায়ে আমার স্ট্র্যাটেজি গুলা কি হবে, কৌশল হবে কি, পণ্য চিহ্নিতকরণ, আরেকটা হচ্ছে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ। এখন পণ্য চিহ্নিতকরণ, মূলত এখানে কি বলা হয়েছে, যে মূলত আমারে ওই ধরনের পণ্যগুলা ফাইন্ড আউট করতে হবে যেগুলা থেকে আমার আর ওই ধরনের লাভ আসতেছে না। যে এই ক্ষেত্রে কোম্পানিকে তার কোন কোন পণ্য পতন স্তরে অবস্থান করতেছে অথবা পতন স্তরে পৌঁছায় গেছে এবং যেগুলোর মধ্যে আর কোনোভাবেই এর বিক্রয় বানানো সম্ভব না, যেগুলোর মধ্যে আর কোনোভাবেই এখান থেকে প্রফিট বের করাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তা এই সব ক্ষেত্রে বিক্রয় এবং বাজার অংশ বা বাজার শেয়ার, মার্কেট শেয়ার, ব্যয়, মুনাফার গতি, এগুলো অ্যানালাইসিস করে আমার ফাইন্ড আউট করতে হবে কোন কোন পণ্যে আর কোন ধরনের ডেভেলপমেন্ট পসিবল না। তাইলে কি করতে হবে, ওই ধরনের পণ্য ফাইন্ড আউট করে এটারে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, কি ব্যবস্থা, যে এটা হইলে আমার ধরে রাখতে হবে অথবা এটা ছাইড়া দিতে হবে, এটা আমার বিক্রয়, এই ব্যবসাটা বিক্রি করে দিতে হবে, অথবা এটা ধরে রেখে এর মধ্যে নতুন রিভাইভ করার জন্য চেষ্টা করতে হবে আমার। আচ্ছা, তো একটা হচ্ছে পণ্য চিহ্নিতকরণ। আসলে এটা মূলত যেটা বলছে, যে আমার প্রোডাক্ট লাইনে কোন কোন প্রোডাক্ট আমার পতন পর্যায়ে আছে সেটা চিহ্নিত করা। এখন আচ্ছা, তো চিহ্নিত করা কি, আর এখানে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ। তো এখানে আমার চিহ্নিত করতে, আমি যেসব পণ্যগুলো চিহ্নিত করলাম এগুলা পতন পর্যায়ে আছে, এগুলোর সম্বন্ধে আমার বাজারজাতকরণ কৌশল আমার ডিসাইড করতে হবে। একটা হচ্ছে কি, ধরে রাখা, আরেকটা হচ্ছে ফসল তোলা, আর একটা হচ্ছে বাদ দেয়া। তো ধরে রাখাটা কি, এই কৌশলে এই যে পতন পর্যায়ে একদম নেমে যাচ্ছে, এই স্টেপে গিয়া কি, কোম্পানি পণ্যের পরিবর্তন না কইরা বাজারে রাখা দেয়, মানে ধরে রাখে, পণ্যটা ধরে রাখে, এর মধ্যে কোনো চেঞ্জ আনে না, বাজারে রেখে দেয়। এক্ষেত্রে কোম্পানি মনে করে কি, যে যেহেতু এখানে গিয়ে অনেক প্রতিযোগিতা এবং প্রতিযোগীরা আস্তে আস্তে মার্কেট থেকে বের হয়ে যায়, তাহলে হয়তো একটা সময় আমার আমার মার্কেটটা একটা সময় গিয়ে আবার বাড়বে, বা আমার এই যে আমি যে পতন পর্যায়ে আছি, এটা হয়তো আমার যে বিক্রয়, এটা হয়তো ধীরে ধীরে বৃদ্ধি পাবে, যেহেতু অনেক প্রতিযোগী মার্কেট থেকে বের হয়ে যাবে, কিন্তু এখানে কোনো ফার্দার ইনভেস্টমেন্ট করা হয় না, ফার্দার কোনো চেঞ্জ আনা হয় না প্রোডাক্টের মধ্যে। আচ্ছা, আরেকটা কি বলছে দেখো, ফসল তোলা, বা এটা হচ্ছে হারভেস্টিং বা হারভেস্ট। ফসল তোলাটা হয়েছে কি, এক্ষেত্রে কোম্পানির খালি মুনাফার দিকে খেয়াল করা হয়, এখানে কোন সকল ধরনের ব্যয় কমায় ফেলা হয়। যেমন রক্ষণাবেক্ষণ, গবেষণা, উন্নয়ন, সব ধরনের ব্যয় এখানে কমায় ফেলা হয়। শুধু চেষ্টা করা হয় যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানির আচ্ছা, এখানে মনে করা হয় যত তাড়াতাড়ি সম্ভব ফসল ঘরে তুলতে হবে, বা কোম্পানির থেকে লাভটা যত তাড়াতাড়ি সম্ভব তুলে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বাদ দেয়া। তো এই স্টেপটা কি, যে যখন পণ্যটিকে যখন মনে করা হয় যে এই পণ্যের মধ্যে আর কোনো চেঞ্জ আনা যাবে না, এই মার্কেট শেয়ারটা আর বাড়ানো সম্ভব না, বা বাজারে
এই প্রোডাক্টটা আমার এই প্রোডাক্ট লাইন দিয়ে আমি আর ভালো করতে পারবো না, তখন যত তাড়াতাড়ি সম্ভব পণ্যটা বিক্রয় করে দেয়া, এটা কি করা হয়, পণ্যটা বাদ দিয়ে দেওয়া হয়। ব্যবস্থাপনা পণ্যটিকে পণ্য সারি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। কোম্পানি অন্য প্রতিষ্ঠানের নিকট পণ্যটি বিক্রয় করে দিতে পারে বা যতটুকু সম্ভব আদায় করে উৎপাদন বন্ধ করে দিতে পারে। তাহলে এই স্টেপে গিয়ে কি করা হয়, বাদ দেওয়া হয়, যে অন্য কারো কাছে বিক্রি করে দেয় বা এটা থেকে যতটুকু আদায় করা সম্ভব প্রফিট বা যতটুকু টাকা আসা আনা সম্ভব, এরপরে এটা কি করা হয়, বাদ দেওয়া হয় বা বিক্রি করে দেওয়া হয়। তো ক্যাথরিন কি হ্যারিগান কি বলছে, তার গবেষণার ভিত্তিতে পতন স্তরের জন্য কিন্তু 5টা কৌশলের কথা বলছে, যে এই পতন স্তরে ব্যবসায়ীরা কি কি করতে পারে, 5 ধরনের কৌশল নিতে পারে। তো এই ক্যাথরিন ক্যাথরিন হ্যারিগান কি বলছে দেখো, যে বিনিয়োগ বৃদ্ধি করা। তো এই স্টেপে গিয়া বাজার আবার পুনরায় দখল করার জন্য, বাজারে আধিপত্য বিস্তারের জন্য এবং প্রতিযোগিতামূলক অবস্থানের জন্য কি করতে হবে, এই পতন স্তরে গিয়া বিনিয়োগ বৃদ্ধি করতে পারে। ইচ্ছা করলে বাজারজাতকারী বিনিয়োগ বৃদ্ধি করে নতুন ধরনের পণ্য, নতুন ধরনের গবেষণা আইনা পণ্যের মধ্যে চেঞ্জ এনে কি করতে পারে, নতুন নতুন বিজ্ঞাপন দিয়ে এই পণ্যরে আবার মার্কেটে এটার অবস্থান ভালো করার চেষ্টা করা যাইতে পারে। আরেকটা বলছে যে অনিশ্চয়তা না কাটা পর্যন্ত প্রতিষ্ঠানের বিনিয়োগ অব্যাহত রাখা। তো এখানে বলছে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠানের অনিশ্চয়তা কাটবে না, প্রতিযোগীদের থেকে আমি ভালো স্তরে পৌঁছাবো না, ততদিন পর্যন্ত আমার বিনিয়োগ অব্যাহত রাখতে হবে। আরেকটা বলছে নির্বাচিত ভাবে বিনিয়োগ স্তর হ্রাস করা। তো এইখানে কি, যে অলাভজনক ক্রেতা বিভাগ বা যেইখান থেকে আমার লাভ আসতেছে না, এটাতে আর কোনো উন্নয়ন সম্ভব না, সেটারে আস্তে আস্তে এখানে বিনিয়োগ কমায় দিতে হবে। আর আরেকটা কি বলছে, যে দ্রুত বিনিয়োগের টাকা তুলে আনার জন্য বিনিয়োগের ফসল তোলা। এখানে কি করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব এখানে বিনিয়োগের টাকা আনার জন্য কি করতে হবে, নতুন নতুন এখানে বিজ্ঞাপন, বিক্রয় প্রসার, নতুন নতুন ব্যয় এখানে বাড়ানো যাবে না। এখানে যত তাড়াতাড়ি সম্ভব বিনিয়োগ ঘরে তুলতে হবে বা ফসল তুলতে হবে। আরেকটা বলছে যে দ্রুত বিনিয়োগ প্রত্যাহার। এখানে একদম টোটালি বিনিয়োগ প্রত্যাহার করতে হবে, এখানে আর বিনিয়োগ করব না, বরং এটাই আমরা বিক্রি করে দিয়ে বা এখান থেকে যতটুকু লাভ পসিবল ওইটা নিয়ে এটা আমরা বিক্রি করে দিব। এটা তাইলে এটা হচ্ছে দ্রুত বিনিয়োগ প্রত্যাহার করা। তো ক্যাথরিন হ্যারিগান বলছে যে গবেষণার ভিত্তিতে বলছে যে এই 5টা কৌশল ইচ্ছা করলে একজন বাজারজাতকারী কোনো পতন স্তরে গিয়ে নিতে পারে, তাইলে এর মধ্যে কোনো পজিটিভ আউটকাম দেখা দিতে পারে। তো আচ্ছা, তো আমরা যে লাস্ট সর্বশেষে যে বিষয়টা আলোচনা করব হচ্ছে স্টাইল, ফ্যাশন এবং ফ্যাট জীবনচক্র। তো স্টাইল, ফ্যাশন এবং ফ্যাট জীবনচক্রটা কি, দেখো যে স্টাইল, স্টাইল হচ্ছে অভিব্যক্তির মৌলিক ও স্বতন্ত্র ধরন, মানে হচ্ছে মৌলিক ও স্বতন্ত্র ধরন অভিব্যক্তির। আমার যে অভিব্যক্তি, আমার যে মৌলিকতা, আমি যে যেই ধরনের কাপড় পরতেছি, আমার যে ব্যক্তিত্ব, আমার আমার মৌলিকতা, আমার যে অন্যান্য মানুষের চেয়ে আমার যে ভিন্নতা, আমার পোশাক চালচরণে, এটাই হচ্ছে আমার স্টাইল। তো স্টাইল হচ্ছে অভিব্যক্তির মৌলিক ও স্বতন্ত্র ধরন। একটি স্টাইল অনেক জেনারেশন ধরে চলতে পারে, একই ধরনের স্টাইল অনেকগুলা জেনারেশনে চলতে পারে এবং সময়ের সাথে সাথে কোনো বিশেষ স্টাইলের জনপ্রিয়তা বাড়তেও পারে, কমতেও পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টাইল, যে এটা হচ্ছে আমার ব্যক্তি কেন্দ্রিক, আমার অভিব্যক্তির স্টাইল হচ্ছে অভিব্যক্তির মৌলিক ও স্বতন্ত্র ধরন। আর ফ্যাশন কি, এই যে কোনো বিশেষ স্টাইল, আমি একটা স্টাইল করতেছি, এটা খুব জনপ্রিয় হয়ে গেল, তাহলে কোনো বিশেষ সময়ের জনপ্রিয় স্টাইলই ওই সময়ের ফ্যাশন। তাহলে কোনো বিশেষ সময়ের জন্য জনপ্রিয় যে স্টাইল, ওটা হচ্ছে ওই সময়ের জন্য ফ্যাশন। অর্থাৎ যে স্টাইল যখন জনপ্রিয় সেটাই তখনকার ফ্যাশন। আচ্ছা, যেমন আগের দিনের তোমরা যদি মুভিগুলো দেখো, দেখবে যে নায়করা ঢোলা পায়ের পায়জামা পরতেছে বা ঢোলা পায়ের প্যান্ট পরতেছে। তখনকার সময়ে এটাই ছিল কি, ফ্যাশন। আর ওই যে যে নায়ক এটা পরতো বা যেই ব্যক্তি এটা পরতো, এটা হচ্ছে তার স্টাইল। আচ্ছা, এখন বলছে ফ্যাড। তো অনেক সময় কোনো কোনো বিশেষ ফ্যাশন ক্রেতাদের দ্বারা দ্রুত গৃহীত হয়,
মানে খুব দ্রুত তারা গ্রহণ করতেছে, মার্কেটে আনার সাথে সাথে ইচ্ছা মতো এটা কিনতেছে, তার প্রফিট হঠাৎ করে অনেক বেড়ে গেল, বিক্রয় অনেক বেড়ে গেল। আবার একইভাবে হঠাৎ করে দ্রুত জনপ্রিয়তা হয় এবং দ্রুত জনপ্রিয়তা শেষ হয়ে যায়। এটা হচ্ছে কি ফ্যাড। ফ্যাড বলছে কি সব সময় নতুনত্ব অনুসন্ধান করে এমন ক্রেতাদের নিকট ফ্যাড কাঙ্ক্ষিত। তো যারা সবসময় নতুন জিনিস চায়, কিছুদিন পর পর নতুন জিনিস, তাদের জন্য কিন্তু ফ্যাড কাঙ্ক্ষিত। তো ফ্যাডের এক্সাম্পলটা কি, যে ধরো অনেক হিন্দি গান বা অনেক গান এই কিছুদিনের জন্য খুব জনপ্রিয় হয়, এরপরে কেউ আর এটা গায় না, কিন্তু এখনো অনেক গান আছে যেটা কিনা মানুষের মুখে মুখে ঘুরতেছে। তাইলে কি এই যে যে হঠাৎ করে জনপ্রিয় হইতেছে, হঠাৎ করে চলে যাইতেছে, এটাই হচ্ছে ফ্যাড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আমার এই লেকচার তোমাদের জন্য সহায়ক হবে। এতক্ষণ যারা সময় দিয়ে দিয়ে আমার লেকচার শুনেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ।